প্রথম কথা যে আহ, আমি কে সেটা আপনাদের জানা দরকার। কিভাবে আমি আপনাদেরকে হেল্প করতে পারি, কিভাবে আমি আপনার মানে আমি আমার অথরিটি কি, এগুলো সমস্ত কিছু জানা দরকার। তো আমি সেটা বলে নিই, তারপরে আমরা নির্দিষ্ট সেশনে যাব। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্লিজ সবাই মিউট করে নেবেন। আর প্রশ্ন যদি কোনো থাকে আপনারা নোট করে রাখবেন। শেষে আমি আপনাদের প্রশ্নগুলো নেব যখন সেশন শেষ হবে। আজকের সেশনে শেষে আজকের প্রশ্নগুলো আমি নেবো। এরকম প্রত্যেক দিনের সেশনের শেষে আপনাদের যে ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে বা এই সেশন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমি নেব। ওকে, ক্লিয়ার? আচ্ছা, ওকে স্যার। ওকে। মিউট করে নেবেন একটু প্লিজ। তো দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড বলতে নিউরো লিঙ্গুইস্টিক সায়েন্স। নিউরো কথাটার অর্থ হচ্ছে নিউরোলজি, উইচ ইজ ইন আওয়ার ব্রেন। আমাদের ব্রেনে যে নিউরনস আছে সেই নিউরোলজি। এবং লিঙ্গুইস্টিক কথাটার অর্থ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষায় আমরা আমাদের ব্রেনের সাথে আমাদের মাইন্ডের সাথে কমিউনিকেট করি, সেই সায়েন্স নিয়ে আমি পড়াশোনা করেছি। আর সেই সায়েন্স নিয়ে বহু বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের পাশে আসা, যাতে আপনাদের সমস্যাগুলো থেকে দ্রুত বেরিয়ে আসতে পারেন। এবং বেশ কিছু মানুষ আছেন যারা অনেক দিন ধরে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা স্যাডনেস জোনে অনেক দিন ধরে আছেন, স্ট্রেস জোনে আছেন, তাদেরকে বের করে আনা। এবং আমার পারপাস হচ্ছে এই সায়েন্সকে স্প্রেড করা, যাতে মানুষের জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। তো চলুন আমরা সেশন শুরু করব। আমার পরিচয় দিলাম। নেক্সট দেখুন কি কি আমরা শিখবো, তার আগে আমি দেখে নিই। আপনাদেরকে স্বাগত জানাই এই সেশনে। প্রথম, অত্যন্ত পাওয়ারফুল সেশন। এই সেশনে আপনারা মাইন্ড সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, যে মাইন্ড দিয়ে আমরা গোটা বিশ্বকে চিনি, অথচ সেই মাইন্ড সম্বন্ধে আমরা কিচ্ছু জানি না। আজকে সেই মাইন্ড সম্বন্ধে অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন, যে অ্যাকচুয়াল আমাদের মাইন্ড কিভাবে কাজ করে এবং এই মাইন্ডকে আমরা কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের যে দিশা, আমাদের যে পারপাস, সেই দিশাতে আমরা কাজ করি। আমাদের যে হার্ডলস বা আমাদের যে প্রবলেম, সেগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, সেই সমস্ত কিছু বিষয়ে জানতে পারবেন। তো এই 3 দিনে কি কি শিখবেন আমি একটু বলে নিই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? প্লিজ হ্যান্ড রেজ করে জানাবেন। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো দেখুন কি কি এই 3 দিনে জানতে পারবেন। প্রথম দিনে আমরা আলোচনা করব যে কেন মানুষ 2% মাত্র 2% মানুষ এই পৃথিবীতে সফল হন, আর বাকিরা কেন ব্যর্থ হন। কেন এই 95 থেকে 98% মানুষের জীবনে এত সমস্যা, তারা কেন বেরিয়ে আসতে পারছে না, বা এই সমস্যাগুলোর সাথে তারা কম্প্রোমাইজ করে কেন বেঁচে আসেন, সেই সমস্ত কিছু নিয়ে জানবো। নেক্সট জানবো মন এবং মস্তিষ্কের সম্পর্ক, মন কি এবং মস্তিষ্ক কি। নেক্সট জানবো আভ্যন্তরীণ শক্তি উপলব্ধি, আমাদের যে আভ্যন্তরীণ শক্তি তার সম্বন্ধে উপলব্ধি করব আমরা, যে অ্যাকচুয়াল সেই আভ্যন্তরীণ শক্তি। আপনারা হয়তো অনেকেই শুনেছেন সাবকনসিয়াস মাইন্ড, মাইন্ড পাওয়ার, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার, আনকনসিয়াস মাইন্ডের পাওয়ার। কিন্তু প্রকৃতপক্ষে এটা কি? এই যে আহ এত সব কিছু চলছে বিশ্ব জুড়ে মাইন্ডের ব্যাপারে, তো এটা কি অ্যাকচুয়াল কি, সেটা সম্বন্ধে আমরা জানবো। আর নেক্সট জানবো আপনি কিভাবে আপনার অবচেতন মনে সীমাহীন শক্তি ব্যবহার করতে পারেন, তা বোঝার জন্য একটা নির্দিষ্ট মডেল আমি শেয়ার করব। আর শক্তিশালী কৌশল আমি শেয়ার করব। এই যে লার্নিংটা পাবেন, সেই লার্নিংটাকে ব্যবহার করার জন্য একটা শক্তিশালী কৌশল আমি ব্যবহার আপনাদেরকে শেখাবো প্রথম দিনে। দ্বিতীয় দিনে আপনাদেরকে শেখাবো আপনার মনের রিপ্রোগ্রামিং এর বিশ্বের সেরা মডেল আমি শেয়ার করব। নেক্সট হচ্ছে মানসিকতা সম্পর্কে বোঝা, আমাদের যে মাইন্ডসেট সেটা সম্বন্ধে বোঝা, এবং মাইন্ডসেট কিভাবে কাজ করে, বা এই যে লিমিটিং বিলিফ, সেই বিলিফ সিস্টেম কি, কেন এই লিমিটিং বিলিফ আমাদেরকে আটকে রাখে, আমাদের মেন্টাল ব্যারিয়ার কি, মনের অবস্থা বোঝা। আমরা যে বিভিন্ন সময় আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যায়, অর্থাৎ কখনো দুঃখ হয়, কখনো রাগ হয়, কখনো কষ্ট হয়, কখনো স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে চলে যায়, কেন, এগুলোর মূল কারণ কি। এবং আমাদের যে আরেকটা স্টেট অফ মাইন্ড আছে, অর্থাৎ রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে
সেই মাইন্ডেই বা কিভাবে থাকা যায় তার নির্দিষ্ট সেগুলো শিখবো আমরা, এবং কিভাবে আপনি আপনার জীবনে ফলাফল পরিবর্তন করতে পারেন, আপনি যে রেজাল্ট পাচ্ছেন সেই রেজাল্ট পরিবর্তন করতে পারেন সেই সম্বন্ধে শিখবো। নেক্সট হচ্ছে জীবনের প্রতিবন্ধকতার 7টি কারণ জানবো। আমাদের যে জীবনে প্রতিবন্ধকতাগুলো কেন আসে তার 7টি মূল কারণ জানবো, যে কারণে আমাদের জীবনে প্রতিবন্ধকতা, বাধা, প্রতিবন্ধকতাগুলো আসে। আর নেক্সট হচ্ছে শক্তিশালী একটা কৌশল, একটা টেকনিক শেয়ার করব মাইন্ড সায়েন্সের ওপর, এবং করাবো সেই কৌশল। নেক্সট হচ্ছে তৃতীয় দিনে আমরা শিখবো আমাদের মানসিকতা সম্বন্ধে মহান উপলব্ধি, মানসিকতা সম্বন্ধে ডিটেলসে জানবো, এবং মানসিকতা কি সেটা খালি নয়, তার সম্বন্ধে পুরো বিশদে আমরা জানবো। নেক্সট আমরা শিখবো কিভাবে আপনার বাস্তব সম্পর্কে বুঝতে পারেন, আপনার যে বাস্তব জগৎ, আপনি কোথায় আছেন, কোথায় যেতে চান, এবং আপনার জীবনের যে স্যাটিসফ্যাকশন, সেই সমস্ত কিছু নিয়ে জানবো। আর নেক্সট হচ্ছে কিভাবে আপনি আপনার মানসিক বাধা অতিক্রম করতে পারেন, সেইগুলো নিয়ে আমরা বিশদে জানবো। মেন্টাল ব্যারিয়ার যেটাকে বলে, সেই মেন্টাল ব্যারিয়ার নিয়ে আমরা আলোচনা করব। আর নেক্সট হচ্ছে কিভাবে আভ্যন্তরীণ শক্তি বিকাশ করা যায়, আমাদের যে ইনার স্ট্রেংথ সেটাকে কিভাবে করে ডেভেলপ করা যায় সেটা সম্বন্ধে জানবো। ওকে, তো এই 3 দিনে আমরা এই সমস্ত কিছু জিনিস শিখবো, এবং এগুলোকে ব্যবহার করা, তার টেকনিক জানা, সেগুলো সমস্ত কিছু শিখবো। এবার বলুন, আপনাদের মধ্যে কতজন এক্সাইটেড এগুলো জানার জন্য? প্লিজ হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করলেই হবে, আনমিউট করে বলার দরকার নেই, হ্যান্ড রেজ করলেই হবে। ওকে, গ্রেট। আচ্ছা, আপনাদের মধ্যে বলুন কতজন চান যে, কতজন মনে করেন যে জীবনে আপনারা যে জীবন যাপন করছেন তার চেয়ে অনেক বেটার জীবন আপনাদের পাওনা, বা আপনারা অনেক বেটার জীবন পেতে পারেন? কতজন এটা বিশ্বাস করেন? ভার্চুয়ালি হ্যান্ড রেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, হ্যান্ড রেজের অপশন আছে, আপনারা হ্যান্ড রেজ করতে পারেন বা ভার্চুয়ালি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন, তো আমরা আমাদের জীবনের জীবন যাত্রাটা কিভাবে শুরু করি, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা খুব মিসকনসেপশন আছে, সেই কনসেপশন থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসলে আমরা অনেক বেটার জীবন যাপন করতে পারি। দেখুন, প্রথমে জানতে হবে যে কেন বিশ্বজুড়ে শুধুমাত্র 2 থেকে 3% মানুষ চূড়ান্ত সফল হন। কেন এই বিশ্বজুড়ে 95% মানুষ, 95%-এরও বেশি মানুষ মানসিক বাধার শিকার হচ্ছেন? এই সমস্ত শক্তিশালী মানুষের যে মস্তিষ্ক থাকা সত্ত্বেও প্রত্যেকের প্রথম জিনিস জানতে হবে যে আমাদের প্রত্যেকের একটা ব্রেন আছে, খুব শক্তিশালী ব্রেন, এবং এই ব্রেনে 86 বিলিয়ন নিউরনস আছে, প্রত্যেকের ব্রেনে 86 বিলিয়ন নিউরনস আছে। আর এই 86 বিলিয়ন নিউরনস প্রত্যেকের ব্রেনে আছে। আপনার, আমার, বিল গেটসের প্রত্যেকের ব্রেনে 86 বিলিয়ন নিউরনস আছে। অথচ প্রত্যেকের সাফল্যের মাত্রা, প্রত্যেকের জীবনযাত্রার মাত্রা, প্রত্যেকের জীবনে অ্যাডভার্সিটির মাত্রা কেন আলাদা? এর কারণ কি? এর কারণ, মূল কারণ হলো আমাদের যে মানসিক বাধা, আমাদের মন থেকে যে বাধাগুলো সৃষ্টি হয় সেটাই, আমাদের মনকে ব্যবহার করতে না জানা, মনের সঠিক ব্যবহার না করতে পারা। এবার আমরা, মানে সবচেয়ে বড় জিনিস যে আপনি যেখান থেকে শুরু করছেন সেখান থেকেই আপনি আপনার জীবনকে বদলাতে পারেন, কেবল যদি আপনি আপনার মানসিক বাধাগুলোকে অতিক্রম করতে পারেন, আপনার মনকে জানতে পারেন, এবং আপনার মনের শক্তিকে ব্যবহার করতে পারেন। আপনার যে এজ, যে বয়স আপনার, আপনি যে পরিবেশে আছেন, যে এডুকেশনাল কোয়ালিফিকেশনই আপনার হোক না কেন, এই সমস্ত কিছু কোনো বাধাই হবে না যদি আপনি আপনার মেন্টাল ব্যারিয়ার থেকে বেরিয়ে আসতে পারেন। আপনি জানতে পারেন যে আপনার মানসিক শক্তি কতখানি সেটা, এবং আপনার নিজস্ব পোটেনশিয়াল যদি জানতে পারেন, তাহলে এগুলো থেকে বেরিয়ে এসে আপনিও ম্যাসিভ সাকসেস ক্রিয়েট করতে পারেন, আপনার জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আনতে পারেন। ওকে, নেক্সট আমরা জানবো যে মস্তিষ্ক এর এই যে পার্থক্য যেটা আমি বললাম, এই পার্থক্য অ্যাকচুয়ালি কে গড়ে দেয়? আমাদের মস্তিষ্ক নয়, আমাদের মন। একজন সফল মানুষ বিল গেটস এর সঙ্গে আদার্স মানুষদের পার্থক্য কি তার ব্রেনে? না,
বিল গেটসের ব্রেনেও অলমোস্ট 86 বিলিয়ন নিউরনস আছে, আর প্রত্যেকটা মানুষের ব্রেনেই অলমোস্ট 86 বিলিয়ন নিউরনস আছে। কিন্তু কি হয়, কেন এই তফাৎ গড়ে ওঠে? অ্যাকচুয়ালি এই ব্রেনটাকে ব্যবহার করার জন্য ব্রেনে ইনস্টল করা একটা সফটওয়্যার আছে যার নাম হলো মাইন্ড। এই মাইন্ডকে যে যত ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তিনি তত ভালোভাবে তার ব্রেনকেও ব্যবহার করতে পারবেন, তত ক্রিয়েটিভিটি তার মধ্যে ডেভেলপ হবে, তিনি তত মানসিক বাধা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং ম্যাসিভ সাকসেস ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমরা একটু জেনে নেব যে মাইন্ড এবং ব্রেনের পার্থক্য কি। ব্রেন হলো একটা ট্যানজিবল অর্গান, ফিজিক্যাল অর্গান যাকে বলা হয়, যাকে আমরা টাচ করতে পারি, যাকে আমরা দেখতে পাই, যাকে ছুতে পারি। আর মাইন্ড হলো ইনট্যানজিবল, যাকে আমরা ছুতে পারি না, যার কোনো আকার আকৃতি কিছু নেই, যাকে আমরা স্পর্শ করতে পারি না, মাইন্ড হলো সেটা। আর মাইন্ড ব্রেনের মধ্যে থাকে এরকম বলা ভুল। মাইন্ড, আমাদের মাইন্ড ব্রেনের বাইরেও যে কোনো জায়গাতে মুভ করতে পারে। আমাদের চিন্তা প্রসেসের মাধ্যমে, আমাদের থট প্রসেসের মাধ্যমে মাইন্ড বিভিন্ন জায়গাতে মুভ করতে পারে। আর মাইন্ড হলো সেই সেন্সারি অর্গান যাকে বলা যেতে পারে, যার মধ্যে ব্রেনে সেন্স যায়। ব্রেন কিভাবে কাজ করবে, ব্রেন কিভাবে ফাংশন করবে, তা ডিপেন্ড করছে মাইন্ডের ওপর। ওকে। আর ব্রেনের মধ্যে কি আছে? ব্রেনের মধ্যে বেশ কিছু নিউরনস আছে, ব্লাড ভেসেলস আছে, এই সমস্ত কিছু দিয়ে ফ্যাট আছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের ব্রেন তৈরি, একটা নাট সেলের মতো ব্রেন দেখতে। আর মাইন্ডের কোনো মানে এইরকম ব্লাড ভেসেলস বা ফ্যাট এই জাতীয় কিছু নেই, তাকে আমরা, তার কোনো ফিজিক্যালি কিছু নয় সেটা। এবার দেখুন কিভাবে ব্রেন কাজ করে এবং মাইন্ড তাকে হেল্প করে, তাহলেই বুঝতে পারবেন যে তফাৎটা কোথায় হয়। প্রথম কথা, ব্রেনকে, এই যে আপনি যে কম্পিউটার বা ল্যাপটপ বা যে মোবাইলটি থেকে এই সেশনে জয়েন করেছেন, সেই মোবাইলটিতে একটা হার্ডওয়্যার সিস্টেম আছে, কিন্তু এই হার্ডওয়্যার সিস্টেম ফাংশন করবে না আপনি নূতন আপগ্রেডেড ভার্সনের অ্যাপল i15 নিয়ে আসুন, কিন্তু সেই হার্ডওয়্যার সিস্টেম কাজ করবে না যতক্ষণ না তাতে একটা সফটওয়্যার সিস্টেম ইনস্টল করা হয়। আপনার ল্যাপটপ হোক, আপনার মোবাইল হোক, বা আপনার কম্পিউটার হোক, এই কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইলটি তখনই কাজ করবে যদি এতে একটা সফটওয়্যার ইনস্টল থাকে। তো ব্রেন, আমাদের ব্রেন মৃত বলে ঘোষণা করা হয় যখন মাইন্ড কাজ না করে। মাইন্ড হলো সেই সফটওয়্যার যা আমাদের ব্রেনে ইনস্টল আছে। তো এই ব্রেন, এবার আমাকে বলুন যে আপনারা সবাই ব্রেন নিয়ে অনেক কিছু জানেন, অনেক কিছু পড়েওছেন বা শুনেওছেন ব্রেনের ব্যাপারে, কিন্তু মাইন্ড নিয়ে কতজন শুনেছেন? অথচ এই মাইন্ডই ব্রেনকে পরিচালনা করছে, এই সফটওয়্যারই ব্রেনটাকে পরিচালনা করছে। ব্রেনের যে নিউরোপ্লাস্টিসিটি গঠন হয় তা ডিপেন্ড করে আমাদের মনে কি চিন্তা চলছে, আমরা কি অ্যাক্টিভিটিস নিচ্ছি, কিভাবে ডিসিশন নিচ্ছি, আমাদের মাইন্ডসেট কি, তার ওপর পুরোপুরি আমাদের যে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি তা গঠন হয়। এবার দেখুন, এই যে ব্রেন, যে হার্ডওয়্যার সিস্টেম আমরা পেয়েছি, এই যুগের সেরা হার্ডওয়্যার সিস্টেম বলা হয় যাকে, সেই ব্রেনে যে সফটওয়্যার সিস্টেম আছে, আপগ্রেডেড ভার্সনের ব্রেনে হার্ডওয়্যার সিস্টেমে যে সফটওয়্যার সিস্টেমটি আছে, সেই সফটওয়্যার সিস্টেমটিকে আমরা কি কখনো আপগ্রেড করেছি? আমরা কখনো আপগ্রেড করে চলি না। সেই সফটওয়্যার সিস্টেমে আমরা, সেই সফটওয়্যার সিস্টেম সম্বন্ধে তো আমরা জানি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেই সফটওয়্যারকে কখনো আমরা আপগ্রেড করি না। উপরন্তু এই যে মাইন্ড, আমাদের মাইন্ড রূপী সফটওয়্যার, সেই সফটওয়্যারে প্রতিনিয়ত অনেক নেগেটিভ ভাইরাস ঢুকছে। আপনি বলুন, আপনার যে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারটিতে যদি আপগ্রেডেড ভার্সনের হার্ডওয়্যার সিস্টেম থাকে এবং তাতে আপগ্রেডেড ভার্সনের সফটওয়্যার সিস্টেমও থাকে, অথচ তাতে কোনো অ্যান্টিভাইরাস থাকলো না, আর সেটিকে আপনি কি করলেন, একটা নেটওয়ার্কের সাথে যুক্ত করলেন, তাহলে বলুন এই যে
আপনার হার্ডওয়্যার সিস্টেম, সেই হার্ডওয়্যার সিস্টেমটা ভালোভাবে কাজ করবে নাকি তাতে ভাইরাস অ্যাটাক করবে? নিশ্চয়ই তাতে ভাইরাস অ্যাটাক করবে যদি অ্যান্টিভাইরাস যদি লোড না থাকে। ঠিক সেরকম আমাদের মাইন্ডেও প্রতিনিয়ত যে সার্কামস্ট্যান্সেসে আমরা আছি, যে পরিবেশ পরিস্থিতিতে আমরা আছি, প্রতিদিন যে নিউজ আমরা শুনছি, প্রতিদিন যেভাবে আমরা কথা বলছি নিজের সাথে এবং অন্যের সাথে, তাতে যে নেগেটিভ ভাইরাস আমাদের মনের ভেতর প্রবেশ করছে, আমাদের ব্রেনকে তা সম্পূর্ণভাবে এফেক্ট ফেলছে। আর তার ফলে কি আমরা এই যে স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি বা নেগেটিভ জোনে আমরা চলে যাই, আমাদের লাইফে নেমে আসে হার্ডলস, বাধা প্রতিবন্ধকতা, এগুলো নেমে আসে। আমরা তখন সেগুলোর সামনে স্যারেন্ডার করে যাই, ভেবে নিই যে এগুলো থেকে বেরোনো সম্ভব না। কারণ আমরা তো সেই মাইন্ডকে, যে সফটওয়্যার আমাদের শক্তিশালী ব্রেনে ইনস্টল আছে, যার দ্বারা নিউরোপ্লাস্টিসিটি গঠন হয়, সেই সফটওয়্যারকে আমরা ইনস্টল করে, সেই সফটওয়্যারকে আমরা আপডেট করে চলছি না। সেখানে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করিনি, সেই সফটওয়্যার সম্বন্ধে আমরা জানি না। তো আমাদেরকে এই সফটওয়্যারকে আপগ্রেড করতে হবে প্রথমত। দ্বিতীয়ত এই সফটওয়্যার সম্বন্ধে ভালো করে জানতে হবে। আর যে নেগেটিভ বোম্বার্ডমেন্টে আমরা আছি, যে নেগেটিভিটি প্রতিনিয়ত আমাদের মনের মধ্যে প্রবেশ করছে, সেইগুলোকে আমাদেরকে সেইগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সেগুলোকে বন্ধ করতে হবে। তবেই আমরা একটা সুন্দর জীবন পেতে পারি, হ্যাপি, প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ পেতে পারি। আর আমাদের যে বাধা প্রতিবন্ধকতা, সেগুলো থেকে আমরা দ্রুত বেরিয়ে আসতে পারি। চলুন নেক্সট স্লাইডে যাই। দেখুন, আমি একটা সুন্দর গল্প শেয়ার করি কিভাবে এই মন, যে সফটওয়্যার আমাদের ব্রেনে ইনস্টল আছে, যার দ্বারা আমাদের ব্রেন পরিচালিত হয়, আমরা পরিচালিত হই, সে একটা মানুষের জীবনকে নরকে পরিণত করতে পারে। আমি একজনের জীবন কাহিনী শেয়ার করতে চাই। আপনারা জানেন, হয়তো তার নাম শুনেছেন, হার্ভার্ড হিউজ। এই হার্ভার্ড হিউজ আমেরিকান হিস্ট্রিতে একজন খ্যাতিবান ব্যক্তি ছিলেন, অত্যন্ত খ্যাতিবান ব্যক্তি। মানে তিনি হলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন, তিনি ছিলেন প্রডিউসার, তিনি ছিলেন শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন, এবং একটা সময়ে তিনি ছিলেন অন্যতম বিলিয়নারি, বিশ্বের অন্যতম বিলিয়নারি ছিলেন। তো এই হার্ভার্ড হিউজ তার মানে তার জন্য হলিউডের যে অভিনেত্রী, যারা নায়িকারা ছিলেন, তারা পাগল হয়ে যেতেন। তার সম্পত্তির কোনো সীমা ছিল না, মানে অঢেল সম্পত্তি, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনীও বলা হয় এনাকে। তো এনার মনে একটা ভাইরাস প্রবেশ করে, ছোট্ট ভাইরাস। কি ভাইরাস? ভাইরাসটা হলো যে আমাকে ভাইরাস অ্যাটাক করতে পারে, এই ভয়, এটাকে ফোবিয়া বলে, আনরিয়ালিস্টিক ফিয়ার। এই ফিয়ার তার মনে প্রবেশ করে, এই ভয় তার মনে প্রবেশ করে। তো এই হার্ভার্ড হিউজ এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও তিনি কি করেন, নিজেকে বন্দি করে নেন একটা অন্ধকার ঘরে। আর সেখানে কেবলমাত্র কয়েকজন তার সহচরকে নিয়ে যান, যাদের অনুমতি ছিল সেই রুমে প্রবেশ করার। খুব সীমিত সংখ্যকের, এই সীমিত সংখ্যক ব্যক্তি যখন প্রবেশ করতেন সেই রুমে, তাদেরকে অর্ডার দেওয়া ছিল যে তারা যে পোশাক পরতেন সেই পোশাক জ্বালিয়ে দিতে হবে, সবকিছু পোশাক জ্বালিয়ে প্রবেশ করতে হবে, এবং রুম থেকে বেরোনোর পর তাদের পোশাক আবার জ্বালিয়ে দিতে হবে। আর রুমের প্রত্যেকটা সবকিছু সবসময় স্যানিটাইজ হতো। তো দেখুন, এই হার্ভার্ড হিউজের জীবনে কি হয়, যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী, যার জীবনে সমস্ত কিছু, নেম ফেম সবকিছু ছিল, ধীরে ধীরে তার জীবন থেকে সবকিছু চলে যায়, একে একে সবকিছু চলে যায় এই ফিয়ারের জন্য, এই ভয়ের জন্য। এই ভাইরাস যেটা তার মনে প্রবেশ করে, তার জন্য তার জীবন থেকে একে একে সবকিছু চলে যায়। তিনি তার এগেনস্টে আমেরিকান গভর্নমেন্ট কেস করেন, এবং তিনি মানে একটা সময় তাকে জেলও খাটতে হয়, এবং তার সমস্ত সম্পত্তি গভর্নমেন্ট ভোগ করে।
তাহলে বুঝতে পারছেন যে জীবন কিভাবে নরকে পরিণত হতে পারে একটা ফিয়ার, একটা ভয়ের দ্বারা। এই মাইন্ড অর্থাৎ মনে যদি কোনো রকম ভাইরাস প্রবেশ করে, তাহলে সেই ভাইরাস যে কোনো সময় আমাদের জীবনকে বীতশ্রদ্ধ করে তুলতে পারে, আমাদের জীবনকে নরকে পরিণত করতে পারে। আর আপনারা বলুন যে প্রত্যেক নিয়ত কত পরিমাণে ভাইরাস আমাদের মনে প্রবেশ করছে, প্রত্যেক নিয়ত, ইয়েস অর নো, প্রতিনিয়ত প্রবেশ করছে কিনা? না। গ্রেট। দেখুন, তাহলে এটা থেকে মুক্তির উপায় কি? এটা থেকে মুক্তির উপায় হলো আমাদের মাইন্ডকে আপগ্রেড করা, অর্থাৎ এই সফটওয়্যারকে আপগ্রেড করা, এই সফটওয়্যার সম্বন্ধে জানা, বিশদে জানা, এবং এর যে পাওয়ার, এর যে শক্তি, সেই শক্তিকে ব্যবহার করা। তাহলে মাইন্ডকে জানতে গেলে মাইন্ড সম্বন্ধে আমি বেশ কিছু তথ্য আপনাদেরকে দেবো, এবং খুব পাওয়ারফুল তথ্য। আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে মাইন্ড 3 ধরনের। মাইন্ড কিন্তু 3 ধরনের নয়, মাইন্ড অ্যাকচুয়ালি 3টে লেভেলে কাজ করে, 3টে ডিফারেন্ট লেভেলে কাজ করে। মাইন্ড কখনোই 3টে আলাদা আলাদা মাইন্ড নয়, একটাই মাইন্ড আমাদের। সেই মাইন্ড 3টে ডিফারেন্ট লেভেলে কাজ করে। কি কি লেভেল? কনসাস লেভেল, আর দ্বিতীয়টা হলো সাবকনসাস লেভেল। আমি সব ব্যাখ্যা এদের সম্বন্ধে আপনাদেরকে দেবো। নেক্সট হলো, তৃতীয় হলো আনকনসাস মাইন্ড। তাহলে প্রথমটা হলো কনসাস মাইন্ড, দ্বিতীয়টা হলো সাবকনসাস মাইন্ড, তৃতীয়টা হলো কনসাস মাইন্ড। কনসাস মাইন্ড কি? এই যে এই মুহূর্তে আপনারা আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, অর্থাৎ আপনাদের যে অ্যাওয়ারনেস, আপনাদের যে সচেতনতা, সেই সচেতনতা এখন আপনার আমার প্রতি, এই ভিডিওর প্রতি, যে ভিডিও আপনারা দেখছেন, যে ভিডিওতে আমাকে দেখছেন, যা আমি বলছি, যা শুনছেন, এইগুলো হচ্ছে আপনাদের সচেতন মনে এখন কাজ করছে। অর্থাৎ কি? সচেতন মন, কনসাস মাইন্ড সবসময় প্রেজেন্টে কাজ করে, বর্তমান মুহূর্তে কাজ করে। এই মুহূর্তে আপনি যা কিছু দেখছেন, যা কিছু শুনছেন, যা কিছু অনুভব করছেন, সেই যে লেভেল মাইন্ড কাজ করছে, সেটাকে বলা হয় কনসাস লেভেল। কিন্তু যখনই এই সেশন শেষ হবে, সেই সেশন শেষ হওয়ার পরে আপনার মনে হয়তো পুরোটা থাকবে না, কিন্তু বেশ কিছু জিনিস আপনাদের মনের মধ্যে থেকে যাবে। এই যে লেভেলটা, এটাকে বলা হয় আপনার মেমোরি লেভেল, আনকনসিয়াস লেভেল অফ মাইন্ড। আনকনসিয়াস লেভেল অফ মাইন্ড কি? এটাকে বলা হয় মেমোরি ব্যাগেজ, আমাদের মনের মেমোরি ব্যাগেজ। এখানে আমাদের বেশ কিছু স্মৃতি জমা থাকে, ছোটবেলাকার স্মৃতি, কখন বন্ধুদের সাথে খেলতে যেতেন, ছোটবেলাকার বেশ কিছু ঘটনা, কোনোদিন বার্থডে পার্টিতে, কারো বন্ধুর বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করেছেন, সেই পার্টি, কোনোদিন ম্যারেজ পার্টিতে অ্যাটেন্ড করেছেন বা ম্যারেজ পার্টিতে যোগ দিয়েছেন, সেই সমস্ত কিছু মেমোরি হিসেবে আনকনসিয়াস লেভেল অফ মাইন্ডে জমা থাকে। কিন্তু তার মাঝে একটা লেভেল আছে, যেটাকে বলা হয় সাবকনসিয়াস লেভেল অফ মাইন্ড। সাবকনসিয়াস লেভেল অফ মাইন্ড কি? এই মুহূর্তে আপনারা তো আমাকে শুনছেন, আমাকে দেখছেন, কনসাসলি এগুলো কাজ করছে। কিন্তু দেখুন, আপনারা এতক্ষণ সবকিছু করা সত্ত্বেও এই মুহূর্তে আপনারা কি পজিশনে বসে আছেন, বা আপনার যে রুমের টেম্পারেচার, সেই টেম্পারেচার কি, আপনার মাইন্ড কিন্তু সেন্স নিচ্ছে, এগুলো আপনার ব্রেনে এই রিপোর্ট যাচ্ছে, কিন্তু আপনাদের ধ্যান সেখানে ছিল না। আপনারা, এটা অবচেতন মন কাজ করছে, সাবকনসিয়াস লেভেলে এই মাইন্ড কাজ করছে, রিপোর্ট দিচ্ছে ব্রেনকে। হয়তো আমি বলতে আপনাদের ধ্যান সেখানে গেল, কিন্তু এতক্ষণ অবধি আপনাদের ধ্যান সেখানে ছিল না। আপনারা কোন পোশ্চারে বসে আছেন, আপনার পায়ের বুড়ো আঙুলটা কিসে টাচ করে আছে, এই সব কিছু ধ্যান ছিল না। বা রুমের টেম্পারেচার কত, এগুলো ধ্যান ছিল না। নেক্সট হচ্ছে, দেখুন, এই সাবকনসিয়াস মাইন্ড আরো কাজ করে কি, আমাদের যে ব্লাড সার্কুলেশন, সেই ব্লাড সার্কুলেশনকে পরিচালনা করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড। আমাদের যে ব্রিদিং প্যাটার্ন, সেই ব্রিদিং প্যাটার্ন যে ডেভেলপ হয় বা ব্রিদিং প্যাটার্ন চলছে, এটা সাবকনসিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত হয়। আমাদের যে ডাইজেশন সিস্টেম, সেই ডাইজেশন সিস্টেম এই সাবকনসিয়াস মাইন্ড দ্বারা পরিচালিত হয়। আমরা যখন ঘুমিয়ে পড়ি, তখন আমাদের সচেতন মন ঘুমিয়ে পড়ে, অর্থাৎ আমাদের কনসাসনেস চলে যায়। কিন্তু সেই সময়
আমাদের সাবকনসিয়াস মাইন্ড কাজ করে, আর কাজ করে বলেই যথারীতি আমাদের ব্রিদিং প্যাটার্ন চলে, যথারীতি আমাদের যে ডাইজেশন সিস্টেম তা চলে, আমাদের যে ব্লাড সার্কুলেশন সেটাও চলে, এবং আমরা যে স্বপ্ন দেখি এর কারণটাই তাই। কনসাস মাইন্ড ঘুমিয়ে যায় কিন্তু সাবকনসিয়াস মাইন্ড জেগে থাকে। এবার একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ঘুমানোর ঠিক আগে আপনারা কি চিন্তা করে ঘুমোতে যান? বেশিরভাগ মানুষ ঘুমোতে যান কোনো না কোনো নেগেটিভ চিন্তা করে, বা যে সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখছেন বা টিভি নিউজে যা কিছু দেখছেন বা নিজের জীবন সম্বন্ধে যা কিছু উপভোগ করছেন, উপলব্ধি করছেন, সেইগুলো চিন্তা করতে করতে ঘুমান। আর তার মধ্যে নেগেটিভটাই বেশি আসে। তাই যখন ঘুমোতে যান, কনসাসলি ঘুমিয়ে পড়লো, অর্থাৎ কনসাস মাইন্ড ঘুমিয়ে পড়লো, সাবকনসাস মাইন্ড সেগুলোকে প্রসেস করে। আর প্রসেস করার ফলে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি আমাদের মধ্যে লেজিনেস ভাব থাকে, আমাদের মনে হয় না ঘুম থেকে উঠি তাড়াতাড়ি, আমাদের মনে হয় না যে শরীরে অনেক এনার্জি আছে, আমাদের মধ্যে একটা বিরক্তির ভাব থাকে। তো এর কারণই হলো এই যে আমাদের মাইন্ডের যে খাবারটা আমরা দিয়ে যাচ্ছি, সেই খাবারটা কি? আপনি ভাবুন, আপনি যদি ডেলি প্রত্যেক দিন আপনি খুব স্পাইসি খাবার খান, খুব তেল ঝাল এইসব খাবার খান, আপনার ডাইজেশন সিস্টেমে তার এফেক্ট পড়বে কিনা, আপনার শরীর খারাপ হবে কিনা, গ্যাস অম্বল হবে কিনা? ঠিক সেরকম আমাদের মাইন্ডে আমরা যা কিছু দিচ্ছি সেটা হলো চিন্তা, সেই চিন্তাটা হলো আমাদের মাইন্ডের খাবার। আমাদের মাইন্ডে আমরা যদি নেগেটিভ কিছু দিই, নেগেটিভ চিন্তা কিছু দিই, অর্থাৎ এটা একটা পয়জনাস ফুড ফর আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডের জন্য একটা দূষিত খাবার। আর সেটা আমরা কনসিয়াসলি শুয়ে পড়লেও ঘুমিয়ে পড়লেও আমাদের অবচেতন মন সেটাকে প্রসেস করে, আর যার পুরো এফেক্ট আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমে, ব্লাড প্রেসারে, ডাইজেশন সিস্টেমে, আমাদের যে ব্রিদিং প্যাটার্ন তার উপর পড়ে, এবং এই এর এফেক্ট আমাদের শরীর এবং মনের ওপর পুরোপুরি পড়ে। এই যে আমাদের ব্লাড সুগার, প্রেসার বা বদহজম, এর এফেক্টটা কিন্তু এখান থেকেই শুরু হয়, মাইন্ড থেকে। যত বেশি নেগেটিভ চিন্তা, যত বেশি আমরা এদিকে যাব, নেগেটিভিটির দিকে যাব, তত বেশি এগুলো আমাদের মাইন্ডে প্রবেশ করে, এবং আমাদের মাইন্ডের সেই ফুডগুলোকে ডাইজেশন করতে গেলে পারে না। ব্যাটেল ফিল্ড তৈরি হয়, একটা যুদ্ধক্ষেত্র তৈরি হয় মাইন্ডের ভেতরে, যার এফেক্ট আমাদের হেলথ, আমাদের মাইন্ড, আমাদের সাকসেস, আমাদের লাভ এন্ড রিলেশনশিপ এবং আমাদের হ্যাপিনেসের উপর পড়ে। আমাদের যে 5টা এরিয়া অফ লাইফ আছে, অর্থাৎ আমাদের সাফল্য, সাকসেস, আমাদের হেলথ, আমাদের যে স্বাস্থ্য, আমাদের ওয়েলথ, সম্পদ, আমাদের লাভ এন্ড রিলেশনশিপ, সম্পর্ক, ভালোবাসা, এবং আমাদের যে হ্যাপিনেস, তার উপর সম্পূর্ণ এফেক্ট ফেলে এইগুলো। তো চলুন নেক্সট স্লাইডে যাই। দেখুন, এই মাইন্ড, তিনটে যে লেভেল মাইন্ড বললাম আমি, এরা কিভাবে করে, এদের পাওয়ার ডিস্ট্রিবিউশন কি, প্রত্যেকটা মাইন্ডের পাওয়ার কত, আপনারা স্লাইডে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কনসাস লেভেলের মাইন্ড, কনসাস লেভেল আমরা যা কিছু সারাদিনে করি, এখানে পাওয়ার ডিস্ট্রিবিউশন বললে ভুল হবে, অ্যাকচুয়ালি পাওয়ার ডিস্ট্রিবিউশন নয়, এটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়া। আমাদের কনসাস মাইন্ড, আমরা যা কিছু করি, আমাদের কনসাস মাইন্ড রেসপন্সিবিলিটি নেয় অনলি 10%, 10%, অলমোস্ট। এটা একদম এক্সাক্ট ফিগার নয় যে 10%, 9%ও হতে পারে, 11%ও হতে পারে। তো অলমোস্ট 10% রেসপন্সিবিলিটি নেয় আমাদের কনসাস মাইন্ড। কনসাসলি, সচেতন ভাবে আমরা যা কিছু করি সেটা রেসপন্সিবিলিটি নেয় আমাদের 10%, আমাদের মাইন্ড। আর আমাদের সাবকনসাস এবং আনকনসাস, বিশেষ করে এই সায়েন্স অফ মাইন্ড
মাইন্ড অনুযায়ী সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডকে একটা মাইন্ডই ধরা হয়। তো এই দুটো মাইন্ড মিলে 90% রেসপন্সিবিলিটি নেয়। তাহলে বুঝতে পারছেন আমাদের সাবকনসিয়াস এবং আনকনসিয়াস মাইন্ডের যে পাওয়ার বা তার যে রেসপন্সিবিলিটি কতটা খানি। আমরা যদি এর পাওয়ারকে রিয়েলাইজ করতে পারি তাহলে আমরা আমাদের যে পোটেনশিয়াল সেই পোটেনশিয়ালের কত শতাংশ আমরা ব্যবহার করতে পারি। এবার আমার একটা প্রশ্ন আপনাদের প্রতি, যে আপনাদের কি মনে হয় আপনারা কি আপনাদের মাইন্ডের ফুল পোটেনশিয়াল ব্যবহার করতে পারছেন? ইয়েস অর নো? চ্যাট বক্সও আপনারা লিখতে পারেন, চ্যাট বক্সে লিখে লিখে ওয়াই হলে ইয়েস হলে ওয়াই, অথবা নো হলে নো লিখে আপনারা জানাতে পারেন, তাতে খুব সুবিধা হয়। গ্রেট, গ্রেট, গ্রেট। হ্যাঁ, তো দেখুন আমরা আমাদের পোটেনশিয়ালের ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? আমরা বেশিরভাগ কাজ এই কনসাস মাইন্ড দিয়ে করার চেষ্টা করছি, যে কনসাস মাইন্ডের রেসপন্সিবিলিটি 10%। এবার ব্যাপারটা কিরকম হয় একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবেন। যেমন ধরুন আপনারা হয়তো অনেকেই কার চালাতে বা বাইক চালাতে জানেন, কিন্তু প্রথম দিনটার কথা মনে করুন তো, যখন আপনারা বাইক শিখতে গেছিলেন বা কার শিখতে গেছিলেন, কি মনে হতো বাইক চালাতে গিয়ে? যে এত সব কাজ কিভাবে করব, এই ক্লাচ করা, ব্রেক করা, সামনে দেখা, মিরর লুকিং গ্লাসে দেখা, অ্যাক্সিলারেটর দেওয়া, এই এত কাজ কিভাবে একসাথে হ্যান্ডেল করব। কিন্তু ধীরে ধীরে যখন প্র্যাকটিস করলেন, সেটা যখন আপনাদের হ্যাবিচুয়াল প্যাটার্নে পরিণত হলো, তখন বা এই মুহূর্তে আপনারা যারা কার চালাতে জানেন বা গাড়ি চালাতে জানেন, তারা যদি 100 কিলোমিটার যদি যান, 100 কিলোমিটার যদি যান, সেই 100 কিলোমিটার যাওয়ার পরে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে কতবার ক্লাচ করেছেন, কতবার ব্রেক করেছেন, কতবার অ্যাক্সিলারেট অ্যাপ্লাই করেছেন, বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ এর রেসপন্সিবিলিটি আপনার আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড নিচ্ছে। কনসাসলি আর আপনাকে হ্যান্ডেল করতে হচ্ছে না। যখন কনসাসলি করতেন তখন মনে হতো কাজটা অত্যন্ত জটিল, কিভাবে করব, সবকে মনে রেখে রেখে করা, ধ্যান দিয়ে করা, এটা কি করে সম্ভব? সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে যখন প্র্যাকটিস করলেন, যখন সেটা আপনার সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে গিয়ে একটা নিউরাল পাথ হয়ে, এটাকে বলে নিউরাল পাথ হয়ে গঠন করলো, যখন নিউরাল পাথ হয়ে গঠন করলো, তখন আপনার পক্ষে ইজি কাজ, আপনি সেই কাজটাকে এনজয় করেন। আপনি প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কখনো ভাবতে হয় না যে এবার ঘুম থেকে উঠেছি আমাকে ব্রাশ করতে হবে। অটোমেটিক আপনি চলে যান, যেখানে ব্রাশ রাখা আছে, পেস্ট রাখা আছে, আপনি ব্রাশে পেস্ট লাগান এবং ব্রাশ করতে শুরু করেন। বরঞ্চ সেটা না করলেই আপনাদের খারাপ লাগে। তার কারণ কি? তার কারণ হলো এটা সাবকনসিয়াসলি বা আনকনসিয়াসলি চলছে। তো এই সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ড কতটা পাওয়ারফুল ভাবুন। আপনার দেখুন ব্রিদিং প্যাটার্ন, একবার চেষ্টা করুন, আপনারা জাস্ট একটা টেকনিক করুন, ছোট্ট টেকনিক। দেখুন এই এতদিন ধরে তো কনসাসলি আপনাদের এই সাবকনসিয়াস মাইন্ডে ব্রিদিং প্যাটার্ন আপনাদের অটোমেটিক চলছে। আপনারা এটাকে চেঞ্জ করুন তো একটু কনসাসলি, যেভাবে আপনার ব্রিদিং প্যাটার্ন চলছে, হয় একটু দীর্ঘ শ্বাস নিন, তাড়াতাড়ি করুন, জাস্ট কয়েক সেকেন্ড এটা করে দেখুন প্লিজ। গ্রেট, গ্রেট। হ্যাঁ, চেঞ্জ করুন, একটু চেঞ্জ করে ভালোভাবে চেঞ্জ করে দেখুন। হুম, গ্রেট। এবার বলুন, এই যে ব্রিদিং প্যাটার্ন চেঞ্জ করলেন, কেমন লাগলো আপনাদের? মনে হচ্ছে কি এই শ্বাসটা যদি সব দিন কনসাসলি চালাতে হয়, সচেতন ভাবে চালাতে হয়, পারবেন? ইয়েস অর নো? ইউ ক্যান টাইপ অন দ্য চ্যাট বক্স অলসো। গ্রেট, গ্রেট। বাহ, দেখুন তো এটাকে কনসাসলি মেনটেন করা সম্ভব নয়। কেন? তার রেসপন্সিবিলিটি 10%।
আমরা যখনই আমাদের সাবকনসিয়াস মাইন্ডের কাজকে কনসিয়াসলি করতে যাব, সেটা আমাদের জন্য প্রচন্ড চাপের হয়। আমাদের মনে হয় মানে এই কাজটা দুরূহ। ঠিক সেরকম ভাবুন যে চিন্তাগুলো আমরা করছি কনসিয়াসলি, সেই চিন্তাগুলো আমাদের মনে কতটা এফেক্ট ফলে, কতটা প্রেসার ফেলে। তো আমরা যাই হোক, এতদিন সাবকনসিয়াস মাইন্ড, এখানে দেখছেন একটা, আমি এখানে একটু বলে নি যে এখানে দেখছেন একটা আইসবার্গ, যেটাকে আইসবার্গ বলে, যে আইসবার্গের সাথে টাইটানিক জাহাজ ধাক্কা লেগে বিশাল টাইটানিক জাহাজ ডুবে গেছিল। সেই আইসবার্গের কি সামান্য পোর্শন জলের ওপরে ভাসে, 10%। এই আইসবার্গের সঙ্গে আমাদের মাইন্ডের খুব মিল আছে, অত্যন্ত পাওয়ারফুল একটা মিল আছে। সেটা হলো এই যে আইসবার্গের 10% মাত্র জলের ওপরে ভাসে, আর বাকি 90% জলের তলায় ভাসে। তো নাবিকরা বেসিক্যালি 10% দেখতে পান মাত্র, আর এই 10% দেখে মিস্টেকটা করেন, ভুল করে ফেলেন, ভাবেন যে একটা ছোট্ট কিছু ভাসছে, কিন্তু এর গভীরে যে কতখানি আছে সেটা নাবিকরা বুঝতে পারেন না, কারণ সেটা তো দেখা যায় না, জলের তলায় আছে। তো এই 10%, ঠিক সেরকম আমাদের মাইন্ডের কনসাসলি আমরা দেখি। আপনার সাথে একজনের পরিচয় হলো, কনসাসলি তিনি আপনাকে দেখাতে চাইলেন যে আমি একজন ভালো মানুষ, আপনার সাথে ভালোভাবে কথা বললেন, আপনার সাথে ভালোভাবে পরিচয় করলেন, ভালো ব্যবহার করলেন। আপনি তার এই কনসাস লেভেলটা দেখে আপনি নিজের মনে পারসিভ করে নিলেন যে মানুষটা ভালো, কিন্তু কিছুদিন বাদে সেই মানুষটাই হয়তো কোনো না কোনো চিট করলো আপনার সাথে, তখন কি মনে হয় যে এই মানুষটাকে চিনতে পারলাম না? কেন মনে হয়? দেখুন, আপনি তার এই কনসাস লেভেল 10% দেখেছিলেন, কনসাস লেভেলটা, কিন্তু তার ভেতরে কি আছে, সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ডে কি আছে, এটা আপনি দেখতে পাননি, যেটা জলের তলায় আছে। সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ড অর্থাৎ যেটা জলের তলায় আছে। আমরা কনসাস বিহেভিয়ারটা দেখি, কিন্তু আসলে মনের ভেতর কি আছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না, সেটা বুঝতেও পারি না সহজে। কনসাস লেভেলটাকে দেখে আমরা একটা আইডিয়া করে নিই, আর সেই জন্যই আমরা বারবার ভুল পদক্ষেপ নিতে থাকি। ক্লিয়ার? তো এখানে একটা বড় মিল আপনারা নিশ্চয়ই পেলেন। তো চলুন এবার দেখুন তাহলে কনসাসলি যে কাজগুলো আপনারা করছেন। ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার এখন সিচুয়েশন কোনো দিকে, হয় হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ এন্ড রিলেশনশিপ, হ্যাপিনেস, ওয়েলথ, কোনো একটা দিকে আপনার এখন একটা সিচুয়েশন খারাপ চলছে, আপনি স্ট্রেস, অ্যাংজাইটি বা এই জোনে আছেন, তাহলে কনসাসলি আপনি ভেবে যাচ্ছেন যে কি করে এর সমাধান করব। তো কনসাসলি আপনি 10% কে ব্যবহার করছেন, কিন্তু আপনি যদি আপনার সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডকে ব্যবহার করেন, 90% পাওয়ারকে ব্যবহার করেন, আপনার যে মানে পোটেনশিয়াল, মূল পোটেনশিয়াল, সেটাকে ব্যবহার করতে শেখেন, তাহলে আপনি ভাবুন তো, যে সমস্যাটা আছে সেই সমস্যাটাকে এই দুটো পাওয়ার দিয়ে 100%, অলমোস্ট 100% যে এবিলিটি, সেটা যদি খানিকটাও ব্যবহার করতে পারেন, তাহলে আপনার যে বাধা, সেই বাধাটাকে আপনি অতিক্রম করতে পারবেন কিনা? ইয়েস অর নো? ইউ ক্যান টাইপ অন দ্য চ্যাট বক্স প্লিজ। গ্রেট, গ্রেট। তো দেখুন, তাহলে কি আমরা পারি আমাদের এই ফুল পোটেনশিয়ালকে অনেক অনেক বেশি ব্যবহার করতে, অনেক যদি ব্যবহার করতে পারি, আমাদের জীবনে সমস্যাগুলো থেকে আমরা ইজি বেরোতে পারি, খুব সহজেই আমরা বেরিয়ে আসতে পারি। এবার দেখবো যে কিভাবে, তাহলে তার তো প্রসেস জানতে হবে, না প্রসেস জানলে আমরা কিভাবে এখান থেকে বেরোবো? খালি সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ড এইটা জেনে তো কোনো লাভ নেই। তো দেখুন, এর জন্য আমি একটা খুব পাওয়ারফুল মডেল আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রত্যেকেই জানেন যে ঘোড়া এবং আরোহী, ঘোড়া আর
তাকে যে পরিচালনা করেন, যিনি পরিচালনা করেন আরোহী। তো ঘোড়ার শক্তি আপনারা প্রত্যেকেই জানেন কি পাওয়ারফুল একটা ঘোড়া। তাই মেশিনারিজে, বড় বড় মেশিনারিজ থেকে আরম্ভ করে গাড়ির ইঞ্জিন থেকে আরম্ভ করে প্রত্যেকটাতেই ব্যবহার করা হয় কি অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। কেন ব্যবহার করা হয়? কারণ ঘোড়ার শক্তি অনেক বেশি আরোহীর তুলনায়। একটা ঘোড়া চাইলে আরোহীকে যে কোনো সময় ছুঁড়ে ফেলে দিতে পারে অনেক দূরে। একটা ঘোড়া চাইলে আরোহীকে তার পিঠে চাপিয়ে জাম্প করতে পারে। একটা ঘোড়া চাইলে আরোহীকে পিঠে নিয়ে দৌড়তে পারে। কিন্তু বলুন তো, একটা আরোহী একটা ঘোড়ার পাকেও কি ধরে তুলতে পারবে, ওঠাতে পারবে? ঘোড়া যদি না চায় পারবে না। তো এই ঘোড়া হলো অনেক শক্তিশালী। এখানে বেশ কিছু পয়েন্ট দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। ঘোড়া, প্রথম পয়েন্টটা হলো ঘোড়া আরোহীর চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি শক্তিশালী। আর আরোহী, নেক্সট পয়েন্ট হচ্ছে, নেক্সট পয়েন্ট হলো আরোহী ঘোড়াকে যদি কোনো নির্দেশ না দেয়, আরোহী যদি ঘোড়াকে কোনো রকম কোনো নির্দেশ না দিল, তাহলে ঘোড়া কি করবে? ঘোড়া তার মতো চলবে। আরোহী ঘোড়াকে কন্ট্রোল করতে পারে ঠিক আছে, কিন্তু আরোহী যদি কোনো নির্দেশ না দেয়, ঘোড়া তার মতো হাঁটবে, তার মতো বসবে, তার মতো শোবে, তার মতো আচরণ করবে। তার এতদিন যা ট্রেনিং হয়ে এসেছে, তাকে যে ট্রেনিং দেওয়া হয়েছে, সেই ট্রেনিং অনুযায়ী সে বিহেভ করবে। একটা রেস ট্র্যাকের ঘোড়া, আপনারা জানেন রেস ট্র্যাকের ঘোড়া হয়, বা বিয়ে বাড়িতেও বেশ কিছু ঘোড়া ব্যবহার করা হয়, যারা কি করে, 4 পা এগোয়, 4 পা এগোনোর পর একটু নাচানাচি করে, বা সামনের মানুষজন নাচলে আবার 4 পা এগোয়, ঘোড়াও হয়তো নাচে। তো এইগুলো ট্রেনিং হয়। আবার জঙ্গলি ঘোড়াও আছে, আপনারা জানেন সেগুলো। তো এই ঘোড়া, তার এতদিন যে ট্রেনিং হয়ে আছে, আপনি যদি একটা ঘোড়াকে, ধরুন যে ঘোড়াটা বিয়ে বাড়িতে ব্যবহার করা হয়, যে ঘোড়াটা 4 পা করে এগোয়, একটু নাচ করে আবার এগোয়, সেই ঘোড়াটাকে, রেসটাকে ছেড়ে দেন, সেই ঘোড়াটা দৌড়বে? দৌড়বে না। রেসটাকে মানুষজন দেখে সে হয়তো উল্টো দিকে দৌড়তে পারে, বা সে হয়তো ভয় পেয়ে যেতে পারে। কিন্তু রেসটাকের ঘোড়াকে যদি রেসটাকে ছেড়ে দেওয়া যায়, আরোহী যদি নাও থাকে, সে দৌড়বে। আবার রেসট্র্যাকের ঘোড়াটাকে যদি বিয়ে বাড়িতে ব্যবহার করা হয়, সে ওই ঢোলক বাজনা বাঁশির আওয়াজ শুনে সে কিন্তু ভয়ে পালিয়ে যাবে। তো ঘোড়ার যা ট্রেনিং হয়ে আছে এতদিন, যদি আরোহী কোনো ইনস্ট্রাকশন না দেয়, ঘোড়া তার মতো কাজ করবে। তাহলে সেকেন্ড পয়েন্ট, আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট আসছি থার্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হলো সাওয়ারি, অর্থাৎ ঘোড়া কোনো আদেশ, এই আরোহী যদি কোনো আদেশ ঘোড়াকে না দেয়, কোন রকম কোনো আদেশ দিলেন না, এই আদেশ দিলেন, তাহলে ঘোড়া তা মানতে বাধ্য। ঘোড়াকে, যদি রেস ট্র্যাকের ঘোড়া হয়, তাকে যদি বলেন বিয়ে বাড়িতে যেতে, বিয়ে বাড়িতে সেই ঘোড়াকে নিয়ে যেতে পারেন তিনি, তাকে সেইভাবে পরিচালনা করতে পারেন। যদি বিয়ে বাড়িতে ব্যবহৃত ঘোড়া হয়, তাকে যদি রেস ট্র্যাকে নিয়ে যেতে চান, তিনি রেস ট্র্যাকে নিয়ে গিয়ে দৌড়তে পারেন। হয়তো সেই ঘোড়া ফাস্ট হবে না, সেই ঘোড়া বেশি জোরে দৌড়তে পারবে না, কিন্তু তাকে দৌড়ানো করাতে পারেন যদি আরোহী চান, আরোহী নির্দেশ দেন। ক্লিয়ার? থার্ড পয়েন্ট আশা করি ক্লিয়ার হলো। নেক্সট ফোর্থ পয়েন্ট হলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো আরোহী চাইলে ঘোড়াকে নিজের মতো করে ট্রেনিং দিতে পারেন। আরোহী যদি চান, ঘোড়াকে তার নিজের মতো করে ট্রেনিং দিতে পারেন। এতদিন ঘোড়া যেভাবেই ট্রেনিং হয়ে থাক না কেন ঘোড়ার, সে যদি জঙ্গলি ঘোড়াও হয়, তাকে নিয়ে এসে তাকে ট্রেনিং দিয়ে রেস ট্র্যাকের ঘোড়া বানাতে পারেন, তাকে ট্রেনিং দিয়ে বিয়ে বাড়িতে ব্যবহৃত ঘোড়া বানাতে পারেন। আরোহী তাকে ট্রেনিং দিয়ে তার মতো করে তৈরি করতে পারেন। তো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, কিন্তু এই ঘোড়া যে আদেশ আরোহী দেবেন, বা যে ট্রেনিং আরোহী দেবেন, সেই ট্রেনিং কি ভাষায় দেবেন? ঘোড়ার কানে কানে যদি আরোহী গিয়ে বলেন, ঘোড়া এতদিন তুমি তো রেস ট্র্যাকে দৌড়তে,
তাহলে আজ থেকে তুমি বিয়ে বাড়ির ঘোড়া হয়ে যাও, বিয়ে বাড়িতে নাচানাচি করতে হবে তোমার। এই ঘোড়া সেই ভাষা বুঝবে? কখনোই না, সেই ভাষা বুঝবে না। তাহলে ঘোড়াকে ট্রেনিং দিতে গেলে তার নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে হবে। ঘোড়া কি ভাষা বোঝে? ঘোড়া জেনারেলি বোঝে চাবুকের ভাষা, ঘোড়া বোঝে লাগামের ভাষা, ঘোড়া বোঝে ট্যাপিং এর ভাষা। এই সমস্ত ভাষা ঘোড়া বোঝে, আর তাকে সেই ভাষাতেই ট্রেনিং দিতে হবে বা তাকে সেই ভাষাতেই পরিচালনা করতে হবে, তবেই সে এই আরোহীর দ্বারা ট্রেনিং প্রাপ্ত হবে। এবার দেখুন কেন এই ঘোড়া আরোহী নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। তার মূল কারণটা হলো ঘোড়াকে আমরা আমাদের আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ডের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ প্রথম পয়েন্ট, এবং আরোহীকে আমরা আমাদের কনসিয়াস লেভেলের মাইন্ডের সাথে তুলনা করতে পারি। এবার প্রথম পয়েন্ট থেকে আসছি, যে প্রথম পয়েন্টগুলো ঘোড়া এবং আরোহীর ব্যাপারে আমরা জেনেছি, সেখান থেকে এবার দেখুন। তাহলে ঘোড়া যদি আমাদের আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড হয়, তাহলে ঘোড়া আরোহীর চেয়ে অনেক শক্তিশালী। অর্থাৎ আমাদের আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড অনেক শক্তিশালী, অনেক বেশি রেসপন্সিবিলিটি নেয়। কিন্তু আরোহী অর্থাৎ আমাদের যে আনকনসিয়াস মাইন্ড, এই কনসিয়াস মাইন্ড সে অনেক লেস পাওয়ারফুল, অনেক কম রেসপন্সিবিলিটি নেয় আমরা সারা দিনে যা কিছু করি বা যে কাজ আমরা করি, যে চিন্তা ভাবনা করি, তার রেসপন্সিবিলিটি কনসিয়াস মাইন্ডের শক্তি অনেক কম। আরোহীর সাথে ওই জন্য তাকে তুলনা করা হয়েছে। আর ঘোড়ার সাথে আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডকে তুলনা করা হয়েছে কেন? তার শক্তি, তার রেসপন্সিবিলিটি অনেক বেশি। তাহলে প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আরোহী ঘোড়াকে কোনো নির্দেশ না দিলে ঘোড়া তার নিজের মতো চলবে, এতদিন তার যা ট্রেনিং হয়ে এসেছে। সেরকম কনসাসলি আমরা যদি সাবকনসিয়াস মাইন্ডকে কোনো নির্দেশ না দিই, তাহলে আমাদের আনকনসিয়াস মাইন্ডে যা প্যাটার্ন তৈরি হয়ে আছে, যদি নেগেটিভ চিন্তার প্যাটার্ন তৈরি হয়ে থাকে, তাহলে নেগেটিভ চিন্তাই আমরা করব। কারণ ঘোড়ার ট্রেনিং প্রাপ্ত কিসে? আমাদের আনকনসিয়াস মাইন্ড ট্রেনিং প্রাপ্ত কিসে? নেগেটিভ চিন্তা করাতে। তাই কনসাসলি আমরা সচেতন ভাবে যদি তাকে কোনো নির্দেশ না দিই, তাহলে সে তার যা প্যাটার্ন হয়ে আছে তা সেই অনুযায়ী সে চলবে, কোনো বিকল্প এর নেই। কারণ তার ট্রেনিংটাই ওইরকম হয়ে আছে। এখানে ট্রেনিং বলতে কনসাসলি যা কিছু আমরা তাকে ট্রেনিং দিয়েছি পূর্বে আমাদের অতীতে, সেই অনুযায়ী তার নিউরাল পাথ হয়ে, আমি এই নিউরাল পাথ হয়ে কথাটা ব্যবহার করছি বারবার, নিউরাল পাথ হয়ে যে গঠন হয়ে আছে, অর্থাৎ তার যা ট্রেনিং হয়ে আছে সেই অনুযায়ী সে চলবে, কোনো ইয়ে নেই। নেক্সট, থার্ড পয়েন্ট, আরোহী যদি কোনো আদেশ দেন ঘোড়াকে, তাহলে ঘোড়া তা মানতে বাধ্য। তো কনসাসলি যদি সাবকনসিয়াস মাইন্ডকে কোনো নির্দেশ দেওয়া হয়, তাতে তার যা ট্রেনিং হয়ে থাকে, তার যদি নেগেটিভ চিন্তার প্যাটার্ন হয়ে থাকে, কিন্তু আমরা কনসাসলি যদি বলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে যে না, এই চিন্তা করা যাবে না, তাহলে আনকনসিয়াস বা সাবকনসিয়াস মাইন্ড সেটা মানতে বাধ্য, সে সেই চিন্তা থেকে বেরিয়ে আসবে। কারো একজনের ব্যাড হ্যাবিট আছে, স্মোকিং হোক বা ড্রিঙ্কিং হোক, যে কোনো ব্যাড হ্যাবিট, তিনি যদি কনসাসলি নিজের সাবকনসিয়াস বা আনকনসিয়াস মাইন্ডের যে ট্রেনিং হয়ে আছে বা যে হ্যাবিট প্যাটার্ন গঠন হয়ে আছে, কনসাসলি যদি নির্দেশ দেন যে এখান থেকে বেরিয়ে আসবো, এটা থেকে বেরোতে হবে, তাহলে সে মাইন্ড সেটা মানতে বাধ্য, সাবকনসিয়াস আনকনসিয়াস মাইন্ড সেটা মানতে বাধ্য, তার যাই প্যাটার্ন হয়ে থাকে। এটা গেল 3 নম্বর। 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বারবার আমি বলছি যে আনকনসিয়াস এই ঘোড়ার যাই ট্রেনিং হয়ে থাকুক, তার যাই শক্তিশালী হোক, যতই শক্তিশালী হোক, তার যাই ট্রেনিং হয়ে থাকুক, কিন্তু আরোহী চাইলে, আরোহীর শক্তি অনেক কম হোক না কেন, আরোহী চাইলে ঘোড়াকে তার মতো করে ট্রেনিং দিতে পারে। এতদিন যা ঘোড়া করেছে করেছে, তাকে আরোহী চাইলে তার মতো ট্রেনিং দিয়ে তার নিজস্ব প্যাটার্নে গড়ে তুলতে পারেন, তিনি যা চাইছেন সেইভাবে গড়ে তুলতে পারেন। এবার দেখুন, কনসাসলি
আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডের যা কিছু ট্রেনিং হয়ে থাকুক না কেন, তার ক্ষমতা যতই হোক না কেন, কনসিয়াসলি আমরা তাকে ট্রেনিং দিতে পারি। সে ট্রেনিং প্রাপ্ত হতে পারে, কনসিয়াসলি আমরা তাকে ট্রেনিং দিয়ে আমাদের মতো করে গড়তে পারি, তার পাওয়ারকে আমরা ব্যবহার করতে পারি। যতটা পোটেনশিয়াল আমরা আশা করি তার চেয়েও বেশি পোটেনশিয়াল আমরা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারে আপনাদের কতজন মানে ক্ল্যারিটি পেলেন? একটু যদি ইয়েস অর নো বলেন, চ্যাট বক্সে আপনারা টাইপ করে প্লিজ জানান যে এই ব্যাপারে কতটা ক্ল্যারিটি হলো, আপনারা বুঝতে পারলেন? ইয়েস অর নো? গ্রেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন এবার যাব যে এখানে একটা জিনিস দেখুন খুব ভালো করে। আমি একটু আগেই বললাম যে ঘোড়াকে যদি ট্রেনিং দিতে হয়, তাহলে আরোহী যদি ঘোড়ার কানে কানে গিয়ে বলেন, ঘোড়া তুমি যা করেছো করেছো, এতদিন তুমি বিয়ে বাড়িতে ছিলে, বিয়ে বাড়ির ঘোড়া হিসেবে ব্যবহৃত হতে, কিন্তু আজ থেকে তোমাকে রেস ট্র্যাকের ঘোড়া হতে হবে। এই কানে কানে কথাটা ঘোড়ার যদি বলেন, তাহলে ঘোড়া কি তা বুঝতে পারবেন? কখনোই বুঝতে পারবেন না, কারণ ঘোড়ার সেই ভাষা বোঝেই না। তো ঘোড়াকে ট্রেনিং দিতে হলে তার ভাষাতে ট্রেনিং দিতে হবে। তার ভাষা কি? তার ভাষা হলো ট্যাপিং, তার ভাষা হলো চাবুক, তার ভাষা হলো লাগাম। সেই ভাষাতে ট্রেনিং দিতে হবে। তাহলে আমরা যদি কনসাসলি আমাদের আনকনসিয়াস মাইন্ডকে ট্রেনিং দিতে চাই, তার ভাষা কি? আমরা কি জানি সেই ভাষা? না, জানি না। আসলে তার ভাষা হলো VAK। VAK ভালো করে মনে রাখবেন, VAK। VAK কি? ভি কথাটার অর্থ হচ্ছে ভিজুয়াল, যা দেখছেন। অর্থাৎ আমরা চোখ দিয়ে যা কিছু দেখি, সেই ভাষা আমাদের আনকনসিয়াস সাবকনসিয়াস মাইন্ড বোঝে। নেক্সট হলো এ। এ অর্থাৎ অডিটরি, যা কিছু আমরা শুনছি, আমাদের কান দিয়ে যা কিছু শুনছি, সেই ভাষা আমাদের সাবকনসিয়াস মাইন্ড বোঝে। আর নেক্সট হচ্ছে কে। কে কি? কে হলো কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক কথাটার অর্থ হলো ফিলিং, অনুভূতি। আমাদের যে অনুভূতি, এই যে স্যাডনেস, সেটা একটা অনুভূতি। এই যে ডিপ্রেশন, সেটা একটা ইমোশনস, অনুভূতি। অ্যাঙ্গার, সেটাও একটা অনুভূতি, ইমোশনস। লোনলিনেস, সেটাও একটা ফিলিং। সেরকম হ্যাপিনেস, জয়, এক্সট্যাসি, এই সব কিছু আমাদের অনুভূতি। তো এই অনুভূতির সাথে অনেক কিছু যোগ হয়। যেমন ধরুন আমরা কোনো কিছু টেস্ট নিলাম, হয়তো আপনাদের এখনো মনে পড়বে বেশ কিছুদিন আগে হয়তো কোথাও একটা ভালো খাবার খেয়েছেন, তার টেস্ট আপনারা এখনো হয়তো পেতে পারেন। এখনই আমি যদি বলি যে কোনো একটা ফ্র্যাগনেন্সের স্মেল নেওয়ার চেষ্টা করুন, যেটা আপনার নাকে আছে, দেখুন অনেকদিন আগে হয়ে গেছে কিন্তু এখনো তার গন্ধ আপনারা পাবেন। সেটা হলো ফিলিংস। টাচ, আপনার যে টাচ সেন্সরি অর্গান, তার মাধ্যমে যে ফিলিংস নিচ্ছেন, কিন্তু এই ফিলিংস গুলো বাদ দিয়েও, যা আমাদের সেন্সরি অর্গান নিচ্ছে, সেই ফিলিংস গুলো বাদেও আমাদের যে নিজস্ব অনুভূতি, ভালোবাসার অনুভূতি, আমাদের যে হ্যাপিনেসের অনুভূতি, আমাদের যে স্যাডনেসের অনুভূতি, এই সমস্ত অনুভূতিগুলো আমাদের মাইন্ডকে ট্রেন করছে, আনকনসিয়াস মাইন্ডকে। কেন? এই আনকনসিয়াস মাইন্ড সবচেয়ে যে ভাষাটা বোঝে এই VA এবং কে এর মধ্যে, সেটা হলো এই অনুভূতি, কাইনেস্থেটিক। ভিজুয়ালি আমরা যা দেখছি, অডিটরি আমরা যা শুনছি, সেগুলো যেমন আমাদের মাইন্ডকে ইম্প্যাক্ট ফেলছে, আমাদের মাইন্ডকে প্রসেস করছে, আমাদের মাইন্ডের উপর এফেক্ট ফেলছে, তার চেয়ে অনেক বেশি এফেক্ট ফেলে আমরা কি অনুভব করছি।
আমাদের অনুভূতিগুলো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। ক্লিয়ার? তো আমাদেরকে, আমরা যদি চাই আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে সঠিক পথে ট্রেনিং দিতে, তাহলে আমাদের এই VAK, এই তিনটে ল্যাঙ্গুয়েজ আমাদেরকে ট্রেনিং দিতে হবে। তো এখানে বড় প্রশ্ন হলো যে আমরা তো দেখছি সমাজে অনেক কিছু খারাপ জিনিস চলছে, সেগুলোই তো আমাদের চোখে আসছে, তাহলে সেইগুলো থেকে কি ট্রেনিং প্রাপ্ত হবে? আমরা তো সমাজে শুনছি যে নিউজ চ্যানেল, যে সোশ্যাল মিডিয়াতে যা দেখছি বা শুনছি, সেগুলো থেকেই তো আমাদের মন ট্রেনিং হচ্ছে, বা যে ফিলিং, যে অনুভূতি সেখান থেকে জন্মাচ্ছে, সেগুলো থেকেই তো আমাদের মাইন্ড ট্রেনিং হচ্ছে। তাহলে এই ভাষাকে কি করে চেঞ্জ করব যাতে আমাদের সাবকনসিয়াস মাইন্ড পজিটিভলি ট্রেন প্রাপ্ত হয়, বিয়ে বাড়ির ঘোড়া থেকে আমরা রেস ট্র্যাকের ঘোড়া বানাতে পারি, যে আমাদের জন্য অনেক অনেক রেস জিতে আনতে পারে, আমাদের হেলথ, ওয়েলথ, সাকসেস, লাভ অ্যান্ড রিলেশনশিপ এবং হ্যাপিনেসে ম্যাসিভ চেঞ্জেস আনতে পারে, ট্রান্সফরমেশন আনতে পারে। কি সেই পদ্ধতি? হ্যাঁ, সেই পদ্ধতি তো আমরা শিখবই। তো এই প্রথম দিনের এই জিনিসগুলো আমরা জানলাম যে অ্যাকচুয়ালি মাইন্ড এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, মাইন্ডের তিনটে লেভেল কি, মাইন্ড ব্রেনের তফাৎ কি, মাইন্ডের সঙ্গে আইসবার্গের মিল কি, এবং খুব পাওয়ারফুল মডেল একটা শেয়ার করলাম ঘোড়ার সাথে, আমাদের মাইন্ডের, ঘোড়া আশ্রয়ের সাথে আমাদের মাইন্ডের যে লেভেল তার কি ইয়ে। তো এখান থেকে আমি কেন এই লেভেল শেয়ার করলাম, যাতে আপনাদের মনে সারা জীবন থেকে যায়, এই জিনিসটাকে আর না ভুলতে পারেন। আর এই VAK, যার মাধ্যমে আমরা ট্রেনিং দিতে পারি। তো ট্রেনিং এর প্রথম পর্যায়ে আমি আপনাদেরকে একটা আজকে টেকনিক করাবো, অবশ্যই টেকনিক করাবো, খুব ছোট্ট টেকনিক কিন্তু খুব পাওয়ারফুল টেকনিক। আর আমি আপনাদেরকে বলবো যে এই টেকনিক আপনাদেরকে করতে হবে রেগুলার বেসিসে, করুন। খুব ছোট্ট টেকনিক, এমন কিছু ব্যাপার নয়, এবং কখন করতে হবে, কিভাবে করতে হবে সেটাও আমি বলে দেবো। খুব ইজিলি আপনারা করবেন, কোনো আপনাদের সময়ও নষ্ট হবে না, কিচ্ছু না, খুব আরামসে করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব যে যেহেতু আমি টেকনিকটা করাবো, তো আপনারা আপনাদের ভিডিওটা অন করুন প্লিজ, তাহলে আমার বলতে সুবিধা হবে। এবং তারপরে আমি আপনাদের প্রশ্ন নেব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নেব, সেই প্রশ্নের যথারীতি অ্যান্সার দেবো। প্লিজ আপনারা একটুখানি জাস্ট 5-10 মিনিটের জন্য একটু ভিডিওটা পারলে অন করুন, খুব ভালো হয়। তাহলে টেকনিকটা করে আপনারা খুব মানে অন্যরকম ফিল করবেন, ডেফিনেটলি, এটা আমি বলতে পারি। চলুন, আমি থ্যাংক ইউ অন করার জন্য। আমি স্ক্রিন শেয়ারটা অফ করলাম। বাহ, গ্রেট। খুব পাওয়ারফুল টেকনিক, আপনারা মন দিয়ে করবেন। জাস্ট আমি বলবো, আপনারা আপনাদের যে কোনো একটা ঘটনাকে নেবেন টেকনিকটা করানোর আগে, জাস্ট আপনারা আপনাদের জীবনের কোনো একটা ঘটনাকে মনে করে নিন, যে ঘটনাটাতে আপনারা হয় খুব আনন্দ পেয়েছিলেন, না হলে খুব কনফিডেন্সে ছিলেন। যে কোনো জীবনের একটা ঘটনাকে জাস্ট একবার মনে করে নিন, জাস্ট একবার। এরকম নিশ্চয়ই কোনো ঘটনা আছে, ছোটবেলায় হোক বা কলেজ লাইফে হোক, বা আহ 1 বছর 2 বছর আগে, যে কোনো ঘটনাতে, কোনো, সেটা কোনো বিয়ে বাড়ি হতে পারে, কোনো খেলাধুলো হতে পারে, যে কোনো ঘটনা, যে ঘটনাটাতে সত্যি আপনারা খুব আনন্দ পেয়েছিলেন বা অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন, জাস্ট একবার রিকল করে নিন, একবার মনে করে নিন। ঠিক আছে? মনে করেছেন? জাস্ট হ্যান্ড রেজ করে জানালেই হবে যে ঘটনাটাকে জাস্ট, এরকম কোনো ঘটনা আছে তো নাকি আপনাদের? ওকে, গ্রেট, গ্রেট, থ্যাংক ইউ। তো চলুন, আপনারা একটু স্ট্রেট, বডি ব্যাকবোনটা একটু স্ট্রেট হয়ে বসবেন, একটু স্ট্রেট হয়ে বসবেন ব্যাকবোনটা, বা
দেখুন, দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু 5 মিনিটের টেকনিক, খুব পাওয়ারফুল টেকনিক। আমাকে মানে আপনারা একটু হেল্প করুন যাতে এই টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এটা আপনাদেরকে করতে হবে, আপনারা যাতে মানে এই যে আপনাদের জীবনে কোনো যদি সমস্যা থাকে সেগুলো থেকে তো বেরোনোর জন্য আজকে সেশন অ্যাটেন্ড করেছেন, মানে একটা নির্দিষ্ট কারণ আছে, সেই কারণেই অ্যাটেন্ড করেছেন লাইফকে অনেক বেটার করার জন্য, নিজে হ্যাপি প্রসপারাস সাকসেসফুল লাইফ পাওয়ার জন্য। তো এই টেকনিকটাকে আপনারা করতে আপনাদের সময় লাগবে না, কিন্তু আমি টেকনিকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা করবেন, কখন করবেন কিভাবে করবেন আমি বলে দেবো। জাস্ট ওকে, আই থিঙ্ক আপনারা ভেবে নিয়েছেন যে যে কোনো একটা ঘটনাকে একটু স্ট্রেট হয়ে বসুন। আর আপনারা চাইলে আপনাদের চোখ বন্ধ করে নিতে পারেন যদি কমফোর্ট ফিল করেন। যদি কমফোর্ট ফিল করেন চোখ আপনারা বন্ধ করে থাকতে পারেন, অথবা যদি মনে করেন চোখ খোলা রেখে আপনি কমফোর্ট ফিল করছেন তাহলে চোখ খোলা রাখতে পারেন। ওকে, টেক এ ডিপ ব্রেথ, একটা গভীর শ্বাস নিন, ধীরে ধীরে গভীর শ্বাস নিন, ভেতর অব্দি শ্বাসটা নিন। ওকে, বা গ্রেট। মুখ দিয়ে সেটাকে ধীরে ধীরে ছাড়ুন, ধীরে ধীরে, স্লোলি, ধীরে ধীরে ছাড়ুন। এবং ফিল করুন যে আপনার বডিতে একটা অত্যন্ত আরাম বোধ হচ্ছে, আপনি আরাম বোধ করছেন, আরাম যেন আপনার গোটা শরীরময় ছড়িয়ে যাচ্ছে। আবার একটা গভীরে শ্বাস নিন ধীরে ধীরে, বা ধীরে ধীরে মুখ দিয়ে ছাড়ুন, স্লোলি, অ্যান্ড ফিল রিল্যাক্স, রিল্যাক্স। ফিল করুন যেন একটা দারুণ রিল্যাক্সেশন আপনার বডিতে আসছে, আপনার মাইন্ড থেকে, আপনার ব্রেন থেকে, আপনার বডিতে এই রিল্যাক্সেশন ছড়িয়ে পড়ছে। ফিল করুন, বাহ, গ্রেট। আবার একটা টেক এ ডিপ ব্রেথ, গভীরে শ্বাস নিন, ধীরে ধীরে সেটাকে ছাড়ুন, ধীরে ধীরে আবার ছাড়ুন। ওকে, টেক অ্যানাদার ডিপ ব্রেথ অ্যান্ড ফিল রিল্যাক্স, ভেরি রিল্যাক্স, ফিল রিল্যাক্স অ্যান্ড এক্সেল ইট, ধীরে ধীরে ছাড়ুন মুখ দিয়ে এবং ফিল রিল্যাক্স। বাহ, গ্রেট, গ্রেট। এবার চলে যান যে ঘটনাটা আপনাকে খুব আনন্দ দিয়েছিল, বা যে ঘটনাটাতে আপনি অত্যন্ত কনফিডেন্সে ছিলেন, সেই ঘটনাটার মধ্যে চলে যান, মনে মনে সেই ঘটনাটাকে ভাবুন, চলে যান সেই ঘটনাটার মধ্যে, দেখুন, নিজের মনের ভেতর গিয়ে দেখুন এক্স্যাক্টলি যখন সেই ঘটনাটা ঘটেছিল, চলে যান সেই সময়ে এবং দেখুন এক্স্যাক্টলি সেই সময় আপনার সাথে কে কে ছিলেন, ভালো করে একবার দেখুন কে কে আপনার সাথে ছিলেন। এক্স্যাক্টলি আপনার সাথে কোন কোন মানুষগুলি ছিলেন, তারা কি ধরনের পোশাক পরেছিলেন, যদি কোনো পোশাক পরেছিলেন কি ধরনের, কি রঙের পোশাক পরেছিলেন, এবং নিজেকে দেখুন যে আপনি কি রঙের পোশাক পরেছিলেন ঠিক সেই সময়। ঘটনাটা দেখুন কোথায় হচ্ছিল এক্স্যাক্টলি, সেই জায়গাটাকে ভালো করে দেখুন, দেখুন সেখানে কি কি ছিল, আপনার সাথে কে কে ছিল এবং কি কি ছিল, সব জিনিসগুলোকে ভালো করে দেখার চেষ্টা করুন, ভালো করে দেখে নিন যে কে কে ছিল, কি ছিল। কোনো গাড়ি থাকতে পারে, কোনো বাড়ি থাকতে পারে, কোনো গাছপালা থাকতে পারে, যা কিছু ছিল সেগুলোকে ভালো করে দেখুন, দেখুন আপনার চোখের সামনে সব কিছু যেন ভাসছে, একদম আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে সবকিছুকে। এবার শোনার চেষ্টা করুন যে সেই সময় আপনার কানে ঠিক কি কি আওয়াজ আসছিল, যদি আপনাকে কেউ কিছু বলেছিল সেই শব্দগুলো শোনার চেষ্টা করুন, আবার সেই শব্দগুলো, সেই সেন্টেন্স গুলো, সেই বাক্যগুলোকে আবার শোনার চেষ্টা করুন, সেই ভয়েসটাকে শোনার চেষ্টা করুন, তার ভয়েসটাকে, গলার টোনালিটিটাকে শোনার চেষ্টা করুন। যদি কোনো মিউজিক বাজছিল, কোনো গান বাজছিল, দেখুন কি পার্টিকুলার গান সেই সময় বাজছিল, ভালো করে দেখুন, শুনুন সেই জিনিসগুলোকে। বা অন্য কোনো শব্দ, পাখি বা যে কোনো শব্দ যদি আসছিল সেগুলোকে শোনার চেষ্টা করুন ভালো করে, যা যা শুনেছিলেন সেই সময় সেগুলোকে আবার ভালো করে শোনার চেষ্টা করুন। গ্রেট, দেখুন সবকিছু যেন কানের সামনে আমার আপনার বাজছে, সবকিছু কানের সামনে আপনি শুনতে পাচ্ছেন, মিউজিক হোক বা
যে শব্দগুলো আপনার কানের মধ্যে প্রবেশ করেছিল, বা আপনি অন্যকে কিছু বলছিলেন, কি কি বলছিলেন, সেগুলোকে আবার শোনার চেষ্টা করুন। গ্রেট, গ্রেট, বাহ, সুন্দর, সুন্দর। এবার ফিল করুন যে কি আনন্দ তখন অনুভূত হচ্ছিল আপনার মধ্যে, আপনি কি করছিলেন, কি আনন্দ অনুভূত হচ্ছিল, আপনি যদি কিছু খাচ্ছিলেন, কি দেখছিলেন, সবার সাথে কিভাবে এনজয় করছিলেন, বা সবকিছুকে ভালোভাবে দেখুন। আর কি আনন্দ আপনি পাচ্ছিলেন, আপনি যদি খেলছিলেন বা খেলা হোক বা যে কোনো ঘটনা, সেই ঘটনাটার সময় আপনি কি আনন্দ পাচ্ছিলেন বা কনফিডেন্স ছিল আপনার, সেটাকে ফিল করুন, ভালো করে ফিল করুন সেটাকে। কি অসম্ভব একটা আপনার আনন্দের অনুভূতি, এবং সেই অনুভূতি দেখুন আপনার গোটা বডিতে স্প্রেড করছে। ভালোভাবে সেই অনুভূতিটাকে আবার নিন, বা এনজয় করুন। আবার সেই এনজয়টা যেন আপনি এখনই করছেন, এগেইন ইউ আর এনজয়িং দিস। বা গ্রেট, অত্যন্ত পাওয়ারফুলি এটাকে এনজয় করছেন। বা বা ফিল করুন যে আপনার এই এনজয়মেন্ট পুরো শরীরে ছড়িয়ে পড়ছে, আপনার হ্যাপিনেস, আপনার কনফিডেন্স আপনার গোটা শরীরে ছড়িয়ে পড়ছে, এবং আরো আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, আপনার জীবনে আরো আনন্দে ভরে উঠছে। বা ফিল করুন পুরো জিনিসটাকে, দেখুন চোখের সামনে সব এখনই যেন ঘটছে। বা গ্রেট, গ্রেট, পুরোটাকে ফিল করুন। বা বা সম্পূর্ণ যখন ফিল করা হবে, ভালোভাবে ফিলিংসটা নেওয়া হবে, আপনি ধীরে ধীরে আপনার চোখ খুলতে পারেন। গ্রেট, বাহ, গ্রেট। ধীরে ধীরে আপনি চোখ খুলতে পারেন, এবং সুন্দর, বাহ, বাহ। একটু জাস্ট হাত হাতগুলোকে একটু রাব করে একটু চোখে নিয়ে নিন। গ্রেট, বলুন এবার, বলুন কেমন ফিলিংস হলো। হ্যাঁ বলুন, কৌশল বাবু প্লিজ শেয়ার করুন, তারপরে আমি পরিবেশ বাবুর কাছে যাব, পরিবেশজির কাছে যাব। একটা সেই সময়ের জগৎটাতে পৌঁছে গিয়েছিলাম। গ্রেট, বাহ, মানে একটা আলাদা অনুভূতি হলো আজকে। মানে বাহ, সেই মুহূর্তটা মানে আবার নিজের মধ্যে মনের মধ্যে চলে আসলো। মনে হচ্ছে যেন আমি সেই মুহূর্তে পৌঁছে গেছি। বাহ। এটা এটা কি যে কোনো সময় করা যাবে স্যার? আমি বলে দেবো, আমি সব বলবো, আমি এর ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আহ, আচ্ছা। আমি পরিবেশ বাবুকে একটু শুনে নিই, আপনি আনমিউট করে নিন। আহ, বলুন, বলুন পরিবেশ বাবু। হ্যাঁ স্যার, হুম। অ্যাকচুয়ালি আপনি যেভাবে ভাবাচ্ছেন অ্যাকচুয়ালি ওইভাবে তো আমরা কোনোদিন ভাবিনি। তো সত্যি কথা বলতে কি খুব ভালো লেগেছে। এবং বিষয়টা মনে হচ্ছে যেন চোখের সামনে ভাসছে। গ্রেট, হ্যাঁ, এইরকম একটা অনুভূতি এসছে আর কি। ভালো লাগলো। গ্রেট। হ্যাঁ, আগে আমি ইনস্ট্রাকশনটা দিয়ে দিই। দেখুন ব্যাপার হচ্ছে কি, আমাদের প্রত্যেকের মধ্যে এই ট্রেজার আছে, প্রত্যেকের মধ্যে, প্রত্যেকের মধ্যে আত্মবিশ্বাস আপনার মধ্যেই আছে, আপনার মধ্যেই আছে হ্যাপিনেস, এক্সট্যাসি, আপনার মধ্যেই অ্যামেজিং রেজাল্ট ক্রিয়েট করার মতো ক্যাপাসিটি আছে। কিন্তু আমরা সব কিছুর মাঝে, এই হার্ডেলস এর মাঝে সবকিছু ভুলে যাই, আমরা নিজেদেরকে ভুলে যাই। আমরা আগের সেশন গুলোতে দেখবেন অনেক পাওয়ারফুল জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব, খুব পাওয়ারফুল জিনিস আমি শেয়ার করব, মানে কল্পনাও করতে পারবেন না যে আপনারা, মানে যে এত কিছু জানার আছে, এত কিছু শেখার আছে। ডেফিনেটলি আই প্রমিস ইউ যে আপনাদের পুরো আই ওপেনিং একটা সেশন হবে।
ঠিক আছে? আর প্রথম দিনেই আপনারা বুঝতে পারছেন যে আগামী সেশন গুলো কতটা পাওয়ারফুল হতে যাচ্ছে। তো এটা কখন করবেন আমি বলেন, জাস্ট সারা দিনের শেষে যখন বিছানাতে শুয়ে পড়বেন রিল্যাক্স হয়ে, আর কোনো কিছু করার নেই, মানে আর কোনো কাজ নেই, কোনো কিছু নেই, রিল্যাক্স হয়ে যখন শোবেন, শুয়ে জাস্ট 5 থেকে 7 মিনিট রিল্যাক্স হয়ে শোবেন। শুয়ে যেভাবে আমি বললাম ব্রিদিং প্যাটার্নটাকে ওইভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করে তারপরে যে কোনো ঘটনা, যে ঘটনাটা আপনাদের আপনাদের জীবনকে হ্যাপি, মানে খুব হ্যাপিনেস জোনে নিয়ে গেছিল, বা খুব হ্যাপি হয়েছিলেন, বা খুব কনফিডেন্সে ছিলেন, সেরকম যে কোনো একটা ঘটনাকে নেবেন, আর সেই ঘটনাটা ভাবতে ভাবতে আপনারা শুয়ে পড়বেন। ঠিক আছে? অটোমেটিক ঘুম চলে আসবে। এরকম নয় যে ভাবনাটা কমপ্লিট করেই ঘুমোতে হবে, ভালো করে শুনুন, ভাবনাটা পুরো কমপ্লিট করেই ঘুমোতে হবে এরকম নয়, এটা ভাবতে ভাবতেই ঘুম চলে আসবে। ঘুম চলে আসলেও ঘুমিয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? এই যে ফুডটা দিয়ে গেলেন, স্যার আমি একটা কথা একটু বলতে চাইছিলাম, একটুখানি কি বলা যেতে পারে? হ্যাঁ, আমি আমি বলে নি আগে, তারপরে আপনাদের ওকে প্রশ্ন নেবো আমি। ওকে ঠিক আছে? ওকে জাস্ট ওকে আমাকে আর 2 মিনিট টাইম দিন, আমি তারপরে আপনাদের প্রশ্ন নেবো। ওকে স্যার, ওকে ওকে স্যার, ওকে। ঠিক আছে? তো আমি কেন এটা বলেনি, তো এইভাবে করে আপনারা শুয়ে পড়বেন। এতে কি হয় দেখুন, মানে সবচেয়ে বেশি যেটা জটিল সিচুয়েশন হয়ে যায়, আমরা যে কোনো সময় নেগেটিভ খাবার দিয়ে আমাদের মাইন্ডকে শুতে যায়, অর্থাৎ নেগেটিভ চিন্তা দিয়ে শুতে চায়। এর ফলে কি হয়, আমাদের যে ডোপামিন হ্যাপি হরমোন যেটাকে বলে, সেই হ্যাপি হরমোনের নিঃসরণ কমে যায়। আর যখনই হ্যাপি হরমোনের নিঃসরণ কমে যায়, তখন আমাদের মানে শরীরে লেজিনেস চলে আসে। আমাদেরকে মনে হয়, সকালে ঘুম থেকে উঠলে মনে হয় আমাদের শরীর আর টানছে না, আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, আমাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো বাড়তে থাকে, আমাদের যে কি বলবো রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাও কমে যায়। আর এই যে বললাম ট্রেজার হান্টিং বলে টেকনিক, খুব পাওয়ারফুল টেকনিক, এই টেকনিক যদি করে ঘুমন, তার মানে আপনি একটা অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর খাবার আপনার মনকে দিয়ে ঘুমোলেন। আর এটা সারা রাত আপনার সাবকনসিয়াস মাইন্ড, সচেতন মন ঘুমিয়ে পড়লেও আপনার অবচেতন মন এটাকে প্রসেস করবে, অটোমেটিক দেখবেন আপনার যে নেগেটিভ প্যাটার্ন সেখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? তাই শোবার সময় জাস্ট সবকিছু কমপ্লিট করে একদম রিল্যাক্স হয়ে বেডে শুয়ে এটা করবে। আমার আমি যা বললাম ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি স্যার আমি কি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলো। স্যার আজকের মানে আপনার এই এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করছেন, টোটালটা হচ্ছে মেন্টাল হেলথের উপরে বা মানসিক যে অবস্থা, মানুষের বর্তমান দিনে যা সিচুয়েশন, হুম কিভাবে আরেকটু ভালো থাকা যায়, একটু বেটার থাকা যায়, হুম সেটা আপনি খুব সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করছেন। অ্যাকচুয়ালি স্যার আমি না হুম আমার একটা না ধরুন বাস্তব বলুন বা আমার নিজের লাইফের আমি অভিজ্ঞতাটা একটু জাস্ট হুম। সংক্ষেপে একটু বলতে চাইছি। কারণ আচ্ছা এটা মানে না বললে বা না বুঝলে আমিও বুঝতে পারবো না যে এর সলিউশনটা কি আছে। সেটা ওকে আপনারা স্যার আমাকে একটুখানি গাইড করবেন, যাতে আমি একটুখানি এই জায়গাটা থেকে বেরিয়ে একটু স্বাভাবিক জীবনে একটুখানি ফিরতে পারি আর কি। ওকে ওকে, তো বলুন। সিরিয়াসলি স্যার, সত্যি কথা বলতে কি, মেন্টাল হেলথ নিয়ে আমি ধরুন স্যার আমার পরিচয়টা প্রথমে একটু দিয়ে দিই। আমার বাড়ি হচ্ছে স্যার আমার ওই সাউথ 24 পরগনা রায়দিঘি থানার অন্তর্গত। আমি হ্যাঁ। এই মুহূর্তে ধরুন একটা মেডিকেল পার্সন নয়, মানে মেডিকেলেই কাজ করি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কাজ করি আর কি। ধরুন ওই ওকে। রিপোর্টিং করা বা যা যা যে হুম সমস্ত কাগজপত্রগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ হয় সেগুলো করি। হুম এইবারে আনফরচুনেটলি স্যার মেন্টাল হেলথ সম্পর্কে অতটা বুঝি না বা বুঝতামও না। এবারে ওখানে যেহেতু এমনি ধরুন ওটা মেনলি একটা আই হসপিটাল, তো যার ফলে ওটা নিয়েই কাজ নিয়ে ব্যস্ত থাকি। হুম কিন্তু হুম কোনো না কোনো ভাবে স্যার আমি বুঝতে পারলাম যে মেন্টাল হেলথে হুম সিজোফ্রেনিয়া নামে একটা অসুখ রয়েছে। হুম এইবারে সেটা স্যার আপনারা ভালো জানেন, ভালো বুঝবেন। এইবারে হুম আমার পার্সোনাল লাইফে ধরুন আমার নিজের স্ত্রী হুম। ওই প্রবলেমে আক্রান্ত। এইবারে আচ্ছা। স্যার
মুশকিলটা হচ্ছে, মানে আমার কাছে যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতা, হুম। মানে ধরুন লাস্ট 13 থেকে প্রায় 14 বছর ধরে হুম। আহ বিভিন্ন ভাবে আমার স্ত্রী মিসবিহেভ করে, হঠাৎ করে চলে যায়, কিছুদিন থাকে আবার কিছুদিন চলে যায়, তারপরে আবার কারোর সঙ্গে ঝগড়া করছে, কারোর সঙ্গে অ্যাঙ্গার হয়ে বিভিন্ন রকম মানে মিসবিহেভ করছে, কোনো ছোট ছোট জিনিস নিয়ে জিনিসপত্র ভাঙচুর করছে, মানে এমন হুম। কিছু করছে হুম। যেটা নিয়ে আমার মনে হয়েছিল বোধহয় বদমাইশি করছে। আমাদের মনে হয়েছিল যে আরে এরকমটা কেন করছে, হুম। কিছুদিন থাকে আবার সেখানে চলে যায়, আবার কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসি, মানে হুম। কোনোভাবে না কোনোভাবে স্যার যেন কন্ট্রোল করতে পারছিলাম না। তখন মনে হয়নি ভুলেও একবারও যে আচ্ছা এটা কি মেন্টাল হেলথের কোনো পার্ট হতে পারে, এটা কিন্তু হুম। আমাদের কোনোভাবে মাথায় আসেনি। কারণ সত্যি কথা বলতে কি স্যার, আমাদের হাত পা কাটলে বা কোনো কিছু প্রবলেম হলে আমরা হয়তো ডাক্তারের কাছে যাই, কিন্তু হুম। মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, বা আমরা ধরুন প্রত্যন্ত সুন্দরবনের মতো একটা জায়গায় থাকি, তো হুম। এই জায়গা থেকে আমরা সিজোফ্রেনিয়া খায় না মাখে বা হুম। বাইপোলার ডিসঅর্ডার কি জিনিসটা কি এইটা হুম। সম্পর্কে স্যার আমাদের ধারণা সত্যি কথা বলতে কি স্যার ইকুয়াল টু জিরো, মানে একদমই ছিল না সেই ওকে। হিসেবে। তো ওকে। এইবারে আহ, মানে ধরুন বিয়ে করেছি 2010-এ, আর 2017 সালে এসে ডাক্তার দেখানোর পরে কিছুটা হলেও বুঝতে পারলাম হুম। যে আমার স্ত্রী এরকম একটা সমস্যা নিয়ে ভুগছে। হুম। এইবার স্যার মুশকিল হচ্ছে হুম। যে ধরুন আজকে কোনো না কোনো ভাবে আমি এটা হয়তো একটুখানি বুঝতে পারলাম যে এটার জন্য একটা ভালো মানে প্রোটেকশন হচ্ছে মেডিসিন নেওয়া এবং ভালো কাউন্সিলিং করা, সেটাতে আস্তে আস্তে ও তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু হুম। মুশকিল হচ্ছে স্যার হুম। এইটা না, মানে যে কোনো সমস্যা, মানে ধরুন এটা যে কোনো মানসিক রোগ, হুম। এইটা মানে শিক্ষিত মানুষকেও আমি বোঝাতে পারছি না যে হুম। এটা কি কোনো সমস্যা। মানে তাদের ধারণা হচ্ছে এই এটা আবার কি সমস্যা, দিব্যি হাসছে খেলছে কথা বলছে, প্রচুর খরচ করছে, প্রচুর হচ্ছে সাজুগুজু করছে। যে মানুষটা সাজুগুজু করে বাইরে বেরিয়ে যাচ্ছে, কথায় কথায় হাসছে, কথায় কথায় টাকা পয়সা খরচ করছে, সেটা আবার কি রোগের মধ্যে আসতে পারে? এইটা স্যার আমি স্যার সুন্দরবনের মতো একটা জায়গা থেকে এটা নিয়ে রীতিমতো আমি লড়ে যাচ্ছি। এবং এটা যখন কোনো শিক্ষিত মানুষকেও বলতে যাচ্ছি, হুম। তখন তাদের ধারণা বলছে এই ও বোধহয় বদমাইশি করছে, ওটা তুই ওই সব এ করে দে, ওই তুই তোর স্ত্রীকে ডিভোর্স দিয়ে দে, আর ওর সঙ্গে ওই সম্পর্ক রাখার দরকার নেই। আমার একটা স্যার 11 বছরের কন্যা রয়েছে, তাকে নিয়ে এখন আমি খুব জেরবার। তো এইরকম একটা স্যার ট্রমাটাইজ বলুন আর এইরকম একটা সিচুয়েশনে আমি এখন দিন কাটাচ্ছি। আপনার এই প্রোগ্রামের বিষয়টা যখন শুনলাম তখন আমার কোনো না কোনো ভাবে মনে হয়েছে যে হুম। আচ্ছা, এখানে মেন্টাল হেলথ নিয়ে আলোচনা হচ্ছে, মানে আমার মনে হয় এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমি জানি না আপনাদের সঙ্গে কতটা আমি বোঝাতে পারছি বিষয়টা আপনাদেরকে। হ্যাঁ। তো এরকম একটা প্রবলেমে পড়েছি, মানে ওকে। সেটা বলছি স্যার, এটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি? মানে ধরুন আমি তো শিক্ষিত মানুষদেরকেও বোঝাতে পারছি না হুম। যে ভাই এটা কোনো মেন্টাল সমস্যা বা এটা কোনো মানসিক সমস্যা, কারণ ও হুম। স্বাভাবিকভাবে কথা বলছে। এবং হুম। সকলের ধারণা স্যার মেন্টালি প্রবলেম মানে বোধহয় ছেঁড়া জামা কাপড় পরে ঘোরাঘুরি করবে, মেন্টালি প্রবলেম মানে বোধহয় পাগল হয়ে যাবে, রাস্তায় উন্মাদ হয়ে দৌড়বে। সেটা তাহলে সকলে ভাববে যে ঠিক আছে তুমি ডাক্তারের কাছে চলো। হ্যাঁ। এবার যখন দেখছি স্যার সিজোফ্রেনিয়া হচ্ছে খিটখিটে মেজাজ, কিংবা ধরুন ওই যে হুটহাট করে চিন্তা ভাবনা করে ফেলছে, হুম। নতুন নতুন পোশাক কিনে ফেলছে, হঠাৎ হঠাৎ করে নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলছে, হুম। নিজে যেটা ভাবছে সেটাকে ঠিক মনে করছে, হুম। এইটাকে স্যার যে মেন্টাল হেলথের একটা পার্ট হতে পারে, এইটাকে এস্টাবলিশ করতে গিয়ে স্যার আমার ঘাম ছুটে যাচ্ছে। ওকে। খুব সত্যি কথা স্যার, এইটা থেকে স্যার আমি বেরোবো কি করে, এটা নিয়ে যদি আমাকে আপনি একটু গাইড করেন খুব ভালো ওকে। হয়। ওকে। তো স্যার আমি কি খুবই, বোঝাতে পারবো আপনাকে? হ্যাঁ আমি দেখুন আপনাকে বোঝাতেও হবে না এত কিছু বলে, আমরা এই সায়েন্স নিয়ে বহু বছর কাজ হ্যাঁ হ্যাঁ করছি, স্যার, আমরা সেই জন্যই জানি। আমি স্যার তো আমি আপনাকে কিছু জিনিস বলছি, বলবো আগে গিয়ে আগে এই সেশন গুলো করুন, আজকে খালি একটা কতগুলো জিনিস বলছি। প্রথম কথা, আপনার রেসপন্সিবিলিটি নয় অন্য কাউকে বোঝানো। প্রথম কথা, বোঝাতে যাবেন না, কেউ বুঝবে না, আপনার বিহেভিয়ারটাকে দেখবে লোক, আপনার ইন্টেনশন কি আছে এটাকে দেখবে না। আর এই যে মুড সুইং বা সিজোফ্রেনিয়া যেটাকে বলছেন, এটা যার কারো হতে পারে, যার কারো হতে পারে, ঠিক আছে। এটা থেকে বেরোনোর আমি মানে এই সেশনটা করুন, করলেও অনেক কিছু বুঝতে পারবেন, তারপরে আমি নির্দিষ্টভাবে গাইড করব যে কিভাবে বেরোতে পারে। এমন কিচ্ছু ব্যাপার নয়, এখান থেকে উনি বেরোতে পারেন, ঠিক আছে। তো আপনি নিশ্চিন্তে থাকুন, আমি আপনাকে সম্পূর্ণ গাইড করব, আপনি যদি চান অবশ্যই আমি সম্পূর্ণ গাইড করব, আর উনি সম্পূর্ণ বেরিয়ে আসবেন, আপনার একটা হ্যাপি লাইফ হবে। ওকে, তো নিশ্চিন্তে থাকুন। একদম স্যার, একদম আপনি একটু আমাকে গাইড করে দেবেন যাতে আমি নিশ্চিন্ত। আগামী জীবনে আপনাদের এই গাইডেন্স নিয়ে আগামী জীবনে সুস্থতার সঙ্গে জীবনে বাঁচতে পারি। ডেফিনেটলি দেখুন, আপনি প্রথম দিন ক্লাস করেই বুঝতে পারছেন কতটা সায়েন্টিফিক্যালি আমি কথা বলছি, আমি এরকম কোনো মানে কি বলবো একটা বিশাল কিছু দেখানোর জন্য কথা বলছি না। যারা দেখানোর জন্য কথা বলে তাদের সেশনে লাখ লাখ লোক থাকে বা হাজার হাজার লোক থাকে, তারপরে সেই লোকজনই আবার তাদেরকে গালি দেয়।
আমি আপনাদের মানে আমি আমার ইন্টেনশন আমি জানি, আমি কত ভ্যালু অ্যাড করতে পারি আপনাদের জীবনে আমি জানি। আর আপনারাও বুঝতে পারবেন যে আপনারা যা পে করছেন তার কয়েক গুণ, কয়েক বলতে পারেন মানে ভ্যালু যদি না পান আমাকে বলবেন, ঠিক আছে? তো নিশ্চিন্তে থাকুন আপনি, আমি হেল্প করব, ঠিক আছে? আচ্ছা, কৌশল বাবু প্লিজ আপনার থেকে শুনি যদি কোনো প্রশ্ন থাকে। স্যার ওই যে টেকনিকটা বললেন না, টেকনিকটা কি টেকনিক বললেন, এটা নামটা? এর নাম হচ্ছে ট্রেজার হান্টিং টেকনিক। যে টেকনিকটা আমরা করলাম ওই টেকনিকটার নাম কি? টেকনিকটার নাম হচ্ছে ট্রেজার হান্টিং টেকনিক। ট্রেজার হান্টিং নাম নিয়ে অতটা মাথা ব্যথা করবেন না, এগুলো ট্রেজার হান্টিং। হ্যাঁ, ট্রেজার হান্টিং, ট্রেজার কথাটার অর্থ হচ্ছে আপনার কি বলবো, খাজানা। হান্টিং কথাটার হচ্ছে খাজানার খোঁজ। তো খাজানা খোঁজ, কোথায় আছে? হ্যাঁ। আপনার মধ্যেই কিন্তু আছে। আমি কিন্তু বাইরে থেকে কোথাও যে আপনার মধ্যে প্রবেশ করালাম না, আপনার মধ্যেই এটা ছিল, আমি সেটাকে আবার জাগিয়ে তুললাম, তাই না? তো এগুলো পরে আরো বেটার বুঝতে পারবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। না স্যার, ঠিক আছে, ভালো লাগলো আজকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল 8টা থেকেই শুরু হবে, কাইন্ডলি আপনারা একটু আগে জয়েন করবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আর কি হয়, একটু আমি আমি একটু বেশি টাইম পাই আপনাদের সাথে টাইম কাটানোর জন্য, এবং অনেক কিছু বোঝাতে পারি, ঠিক আছে? বা আপনাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। ঠিক আছে স্যার, ওকে, গুড নাইট। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। ঠিক আছে স্যার, ভালো থাকবেন।